ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আমাদের আজকের এপিসোড হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, এবং আমাদের সাথে আছে আজকে ফ্রম নিউ ইয়র্ক ওয়ালিদ ভাই, কি শুভ অবস্থা ভাই ভাই? ফ্রম বাংলাদেশ, আর আমরা সবাই মিস্টার বাংলাদেশ। গাও ভাই, কি খবর? এই তো ভাই, কি অবস্থা সবার? এই তো চলতেছে, অনেক গরম, প্রচুর গরম। গরমে যতটুকু ভালো থাকা যায়, খালি শরমটা বাকি রেখা, বাকি সব ঠিক আছে। সব দিকেই গরম করে ফেলতে হবে আমাদের। আর এত গরমের মধ্যে আজকে ওয়ালিদ বেড়ে দেখা আমার টেনশন লাগতেছে অনেক। ভাই আমার এদিকে অনেক ঠিক ঠান্ডা ভাই। আপনি ঠিক আমার আছেন তো? এখানে অনেক ঠান্ডা। যাক, না, বিদেশ আপনি থেকে কেউ জয়েন করলে আমরা যেটা প্রথমে জিজ্ঞেস করি, ওয়ালিদ ভাই অনেক কটা বাজে? বাজে দুপুর দুপুর 3টা বাজে ভাই। দুপুর দুপুর, আচ্ছা। হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। আরেকটা ব্যাপার আমরা হচ্ছে কি, আমার প্রথমবার ওয়ালিদ আমাদের ভাইয়ের এই পডকাস্টে ডিফারেন্ট টাইম জোনের একজন আমাদের সাথে আর কি। এবং একটা জিনিস হচ্ছে, ওয়ালিদ ভাইয়ের দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ কি এই শীতকাল আমার অনেক প্রিয়। তো ওনারে দেখে আমি শীতকালে যে ভাইবটা পাইতেছি, এটাই আমার শান্তি দিতেছে। কারণ এখানে তো আমি পুরা গ্রিল হইতেছি, গ্রিল বাংলাদেশে। খুবই বাজে অবস্থা। তো দেশে এখন খুব ওয়ালিদ ভাই, আপনার ভালো ঠান্ডা, এবার সরি গরম। আপনার কি অবস্থা? আপনার ওয়ার্কআউট কেমন যাচ্ছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ যাইতেছে ভালো। রেগুলার রেগুলার যাচ্ছেন নাকি না এখনো ঈদের ঈদের ঘরে আছেন, কোনটা? না, ঈদের ঘরে নাই ভাই, ঈদের পরে একদিন ছিলাম, তারপরে এখন আবার শুরু করে দিছি রেগুলার। এখন আবার কোরবানির ঘরে নাকি? হ্যাঁ, কুরবানিতে তো টাইম আছে মোটামুটি, এই মিল প্রেপ কইরা আর কি সব রেডি করে শুরু করে দিছি 2 দিন হলো। আচ্ছা, টাইম নাই ভাই, দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়। শুভ হ্যাঁ ভাই। ভাই, দেখতে দেখতে সময় এসে পড়ে। হুম। তো আমি তো শুভ এখনো ভাই, শুরুই করতে পারলাম না ভাইয়া। আপনি তো মিয়া ফাঁকিবাজ। আপনি আজকে লেগস এর ব্যায়াম দেখে আপনি জিমে আসেননি, এটা তো ফাঁকিবাজ আপনি। এগুলা করেন না শুভ ভাই। কেন এগুলা করেন শুভ ভাই? আমরা আপনি এত যত্ন করে লেগস মারাই, আপনি আসবেন লেগস মারবেন আপনার আমি জন্য এটা জমা হ্যাক। রাখলাম শুভ ভাই। আজকে তো শুভ ভাইয়ের জন্য হ্যাক স্কোয়াট মেশিনে তেলও দেওয়াইলাম, তাও আসলো না। এরপরে মিস করেন না। আমাদের তো আজকে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার শো। বেসিক্যালি আমি যে আমরা যে আমাদের পেজে দিয়েছিলাম যে আজকে আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার নিব, তো মোটামুটি অনেক ভালো কোয়েশ্চেন আমাদের এসেছে। তো আমরা ট্রাই করবো সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার, সবাই মিলে যতটুকু আমাদের আইডিয়া আছে ওর মধ্যে থেকে আমরা অ্যান্সার দিব। তো আচ্ছা শুভ ভাই, জি ভাইয়া। আচ্ছা মোটামুটি কোয়েশ্চেন অ্যান্সার শুরু করবে কি, আপনি করবেন না গাও ভাই করবে? গাওয়াই শুরু করতে পারেন, সমস্যা নেই। ওকে ভাই, আমাদের যে প্রথম কোশ্চেনটা আছে, হুম। ক্যান এনিওয়ান টেক প্রি ওয়ার্কআউট আর্জিনাইন এন্ড এল কার্নিটাইন এট দ্য সেম টাইম? ডোজ ইজ কজ এনি সাইড ইফেক্ট? ওয়ালিদ ভাই, জি ভাই। কোনো সাইড সাইড এফেক্ট পাইছেন কখনো দুটো একসাথে না ভাই, ইউজ কোনো করে? সাইড ইফেক্ট তো পাই নাই। এখানে কি কি বলছে, আর্জিনিন, অ্যালকার্নিটিন আর প্রি ওয়ার্কআউট। সো বেসিক্যালি প্রি ওয়ার্কআউটেতে এমনিও অনেক কিছু আপনার আর্জিনিন সিট্রোলিন মিক্স করাই থাকে, আমরা তো আরো অনেক কিছু এক্সট্রা করেও নেই, সাইড ইফেক্ট তো হুম। নাই কোনো। মানে মোট কথা হচ্ছে যে আপনি যদি যেই প্রি ওয়ার্কআউটটা ইউজ করবেন সেটার মধ্যে সবকিছু যদি মডারেট অ্যামাউন্টে থাকে, যেটা সহনীয় মাত্রা, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে যে ইউজ করবে তার ট্রেনিং এর এজ কেমন। লাইক ধরেন কেউ 1 বছর 1.5 বছর ধরে ব্যায়াম করে, এখন সে যদি এল আর্জিনিন কিংবা সিট্রুলিনের ডোজ 2 গ্রামের বেশি নেয়, লাইক ধরেন 3 গ্রাম 4 গ্রাম নিয়ে ফেলে, ওই সময় অনেক সময় কিন্তু প্রেশার লো হয়ে যায় তাদের। তো সেই ক্ষেত্রে অবশ্যই মানে প্রি ওয়ার্কআউট কার জন্য, প্রি ওয়ার্কআউট তার জন্য যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সো তারা যখন তাদের ট্রেনিং এর ম্যাক্সিমাম পটেনশিয়ালে পৌঁছাতে চায়, ম্যাক্সিমাম পুশ করতে চায়, তখন তারা প্রি ওয়ার্কআউটটা নিলে আমরা বেটার ব্লাড ফ্লো পাই। সো এটার জন্য কিন্তু আমাদের ওই লেভেলের নিউট্রিশন থাকাটাও জরুরি, নাইলে ব্লাড ফ্লো করে আমাদের লাভ কি যদি ব্লাডে কোনো নিউট্রিয়েন্টই না থাকে। জি। সো কোনো প্রবলেম নাই, বাট মেক শিওর যে আপনার ডায়েট অন পয়েন্ট। আপনার একটা নেক্সট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আহ, কোন সময় ওয়ার্কআউট করলে ভালো ফলাফল পাওয়া যায়। আমার মনে হয় উনি হয়তো জানতে চাচ্ছিলেন যে ডিউরিং দ্য ডে হ্যাঁ, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর দ্য ওয়ার্কআউট। কি সকালে করা খালি পেটে, অর মেবি ইন দ্য ইভিনিং, অর মেবি সাম আদার টাইম? এটার অ্যান্সার সবচেয়ে ভালো ওয়ালিদ ভাই দিতে পারবে, কারণ উনি সবচেয়ে বেশি ব্যস্ত এখানে। আচ্ছা, হ্যাঁ আমি অনেক মানে চেঞ্জ করে করে করা লাগে, এখন সকালে অথবা রাতে কোন সময় করলে ভালো হয় এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে।
ফার্স্ট হইতেছে আমার পার্সোনালি মনে হয় যে আমাদের এই বডি ক্লক বলতে একটা ব্যাপার যে আছে, যে আমরা অনেকে কেউ আছে সকালে অনেক ভালো ফিল করি, কেউ আছে আমরা যে মর্নিং পার্সন না, সকালে এরকম ভালো ফিল করি না, সো হুম ইভিনিং এ ভালো ফিল করি। এটার উপর যেমন ডিপেন্ড করে আপনার রেগুলার লাইফের স্কেজুলের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনার বডি বিল্ডিং পার্সপেক্টিভের কথা চিন্তা করতে হলে আমার কাছে মনে হয় যে ইভিনিংটা আমার কাছে বেটার অপশন লাগে। কারণ অলরেডি আপনি নিউট্রিয়েন্টস গুলা বডিতে আসতেছে, অলরেডি আপনার 3-4টা মিল গেছে, তারপর আপনার বডি টেম্পারেচার মোটামুটি হায়ার থাকে। সো ওই ক্ষেত্রে মানে বডি বিল্ডিং পার্সপেক্টিভে আমার কাছে ইভিনিং বেটার মনে হয়, কিন্তু তারপরও সকালে এমটি স্টমাক কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ গুলা ওইটার প্রায়োরিটি আপনি রাখতে পারেন সকালে। মানে কোনোটাই রং অ্যান্সার বলা যাচ্ছে না, ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে, আপনার লাইফস্টাইলের উপরে, আপনার গোলের উপরে, আপনি কেমন ফিল করতেছেন। আমরা অনেকে আছি সকালে ওরকম ভালো ফিল করি না, আবার অনেকে আছে আর্লি পার্সন, মর্নিং পার্সন, ভোরবেলা ওইটা অনেক প্রোডাক্টিভ থাকে। এই আপনার কাছে কি আমি মনে এখানে হয় ভাই? আমি এখানে একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। লাইক ধরেন আপনি ওয়ার্কআউট করবেন, সো জি। ওয়ার্কআউটটা অবশ্যই আপনার একটা যদি আপনি বড় মিল নেন, বড় মিল হুম বলতে আমি বোঝাচ্ছি যে রাইস আর চিকেন, এই টাইপস এর বড় মিল নেন। সো আমি বলবো যে 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি ওয়ার্কআউট করেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি দিনের যে সময়টা আপনি সময় বের করতে পারবেন, মানে আপনার কাজে, হুম আমি জেনারেল মানুষের সাইড থেকে বলছি যে আপনি আপনার দিনের আপনার সব কাজ শেষ, এখন আপনি ফ্রি, এখন এই টাইমটা আপনি যখনই পাবেন, আমি ফ্রি টাইমটা এই কারণে বলছি যে ফ্রি টাইম হলে কি হয়, মেন্টালি মানুষ রিল্যাক্স থাকে। দেখবেন যে মানুষ অনেকে আছে জিমে যায়, সারাদিনের কাজ শেষ করার পরও টায়ার্ড থাকলেও সে জিমে যাওয়ার পর আর তার কাছে টায়ার্ড ফিল হয় না, কারণ সে জিমটাকে ভালোবাসে, সে ওয়ার্কআউট হুম করতে পছন্দ করে। ওই পার্সনের জন্য কাজ শেষ করে দেন ইভিনিং টাইমে ওয়ার্কআউট করাটা বেটার। আবার দেখবেন অনেকে আছে যে মর্নিং এ উঠে এমটি স্টমাক ওয়ার্কআউট করে, দেন সে মিল নেয়, দেন সে অফিসে চলে যায়। এখন ওই মানুষটা যদি তার লাইফের শিডিউলই এইটা হয় যে সে ঘুম থেকে উঠবে, খালি পেটে ব্যায়াম না করলে সে আর সারাদিনে ব্যায়াম করতে পারবে না, কারণ অনেকের কাজের ব্যস্ততা ডিফারেন্ট থাকে। অনেক স্ট্রেস কিন্তু মানুষের অনেক ধরনের হয়, লাইক কেউ কাজ হয়তো করে, সারাদিন কাজের পরে অনেক বেশি এক্সস্টেড হয়ে যায়। হ্যাঁ, ফিজিক্যালি স্ট্রেস থাকতে পারে, মেন্টালি স্ট্রেস থাকতে পারে। তো সবকিছু মিলে অনেকে দেখা যায় যে ওই সারাদিন কাজ শেষ করার পর আর পারে না। তো সেক্ষেত্রে সেই লোকের মর্নিং এ উঠে ব্যায়াম করা ছাড়া কোনো উপায় নেই, তো সে উপায় নেই। তখন করবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে প্রত্যেকটা মানুষ আপনারা যার যার সুবিধা অনুসারে ওই চিন্তা করে আপনি ওয়ার্কআউট করবেন। আর যদি কেউ বডি বিল্ডার হয়ে থাকে তো সেক্ষেত্রে ওয়ালিদ ভাই যেটা বলতে খুবই খুবই পারফেক্ট অ্যান্সার উনি দিছে, যে বডি বিল্ডার হলে সেক্ষেত্রে মিল টাইমিং এর একটা ফ্যাক্ট আছে, যে বডি বিল্ডারে কোনো সময় আমরা বলবো না খালি পেটে ব্যায়াম করতে। বডি বিল্ডার হুম অবশ্যই একটা দুটা মিল নিবে, এবং বডি বিল্ডারদের দেখা, যদি বডি বিল্ডার হয় কেউ, তার দেখতে হবে যে সে কয়টা মিল নেওয়ার পর সে বেটার ফিল করতেছে। বেটার আমরা ফিল কিন্তু যখন, করতেছে। হ্যাঁ, অ্যাজ এ বডি বিল্ডার আমরা মিল খাওয়ার পর কিন্তু আমরা একটা ফুলনেস ফিল করি বডিতে, যে না আমার কাছে মনে হচ্ছে যে আমার মাসেল এখন ফুল আর টাইট রেডি। ধরেন আপনি মিলগুলা খাচ্ছেন, খাওয়ার কিছুক্ষণ পর আপনি হাতটা ফ্লেক্স করলে মনে হয়, মানে আপনি হাত ফ্লেক্স করলেই ওই বুঝবেন যে আপনি ডিফারেন্সটা কতটা আমরা টাইট। বুঝতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ। তো বডি বিল্ডার হইলে অবশ্যই আফটার 1 or 2 মিল ওয়ার্কআউট বেটার। আবার অনেক অনেক বডি বিল্ডার, যেমন আমি কিন্তু 3 মিলের পর ব্যায়াম করতে পারি না, 3 মিল খেয়ে ফেলাইলে আমার পেট বেশি ফুল হয়ে যায়, তখন আমি আর ওয়ার্কআউট করতে পারি না, অনেক লেজি লাগে। তো আমি অলওয়েজ 2 মিলের পর ওয়ার্কআউট করি। আগে তো 1 মিলের পরেও করতাম, বাট এখন আমি 2 মিলের পর করি, বাট কখনো আমি 3 মিলের পর করি না, কারণ আমি এটা করতে পারি না। তো আমার জন্য অবশ্যই 2 মিলের পর ওয়ার্কআউট করা বেটার। এরকম সবাইরই দেখতে হবে যে কার কোনটা কোন ভাবে করলে কার জন্য বেটার হয়। আবার আপনার ওয়ালিদ ভাই একান্তই যেরকম যদি বললেন যে শখ। জি ভাই। না ওয়ালিদ ভাই আমি বলেন। বলতেছিলাম যে একান্তই যদি আপনার সকালে করতেই হয়, তাহলে আপনার তো মানে মিল প্ল্যান গুলা বা আপনার কি মিল নিবেন ওগুলা ওই অনুযায়ী আপনার অর্গানাইজ করতে হবে। অবশ্যই আপনি সকালবেলা সেট একটা করতে হেভি হবে। মিল নিয়ে ওয়ার্কআউট করতে পারবেন না। সো না, এগুলা আমার কাছে মনে হয় যে ডেইলি লাইফের যার যেমন স্কেজুল ওই অনুযায়ী কে কেমন ফিল করে বা কার কি গোল ওই অনুযায়ী সেট করাই বেটার। রাইট রাইট রাইট। আচ্ছা এরপরে আমরা যদি মুভ অন করি, নেক্সট একটা কোয়েশ্চেন ছিল যে একজন জানতে চাচ্ছিলেন যে ওয়ে প্রোটিনের সাথে উনি যদি সোয়া প্রোটিন মিক্স করে খায়, এটাতে কি এক্সট্রা কোনো বেনিফিশিয়াল কিছু হবে? ভেরি ব্যাড আইডিয়া। ব্যাড আইডিয়া কেন? দেখেন যত প্রকার সয়া প্রোটিন মার্কেটে পাওয়া যায়, সয়া প্রোটিন নাম্বার 1 হচ্ছে সয়া প্রোটিন কখনো কমপ্লিট প্রোটিন সোর্স না। সেকেন্ড হচ্ছে সয়ের যে কোয়ালিটি, কারণ সয় যতই রিফাইন করুক, যতই আইসোলেট বানাক, সয় কখনো ভালো কোয়ালিটির হয় না। সয়ের মধ্যে কিছু উপাদান থাকে যেটা স্টমাকে আপনার ব্লোট করবেই, স্পেশালি গ্লুটিন। সয় Okay. কখনো আপনার গ্লুটিন ফ্রি হয় না।
সো এই ওকে গ্লুটেনটা যখন আপনি কোয়ালিটিফুল ওয়ের সাথে মিক্স করবেন তো ওয়ের কোয়ালিটিও ড্রপ করবে। সো ওকে ব্যাড আইডিয়া। আপনি এক স্কুপ সয় অ্যাড করার থেকে বেটার 2 স্কুপ ওয়ে খান। কি ওয়ালিদ ভাই, আমার কথা কি জি ঠিক? ভাই, সয় প্রোটিন উনি অ্যাড করতে চাইছে, এটার মানে পারপোজটা কি? নরমালি আপনার ওয়ে প্রোটিন আপনি নিতেছেন, আপনি কেন মিক্স করে নেবেন? মেবি সে প্রোটিন কোয়ান্টিটি এনহ্যান্স করার জন্য সে চাইছে। কোয়ান্টিটি তো উনি 2 স্কুপ নিতে পারে, 2 স্কুপ নিলে হয়। সেটাই কিন্তু আমি বললাম যে আপনার সয় ব্যাড আইডিয়া। প্রোটিনে যারা আপনি সয় প্রোটিনকে ডিফেন্ড করে যে অনেকে আছে ল্যাকটোজ ইনটলারেন্ট, কিন্তু আপনার কাছে ওই পারপোজ থাকলে তো আপনি সেপারেটলি ওটা ইউজ করবেন, কিন্তু দুইটা তো কম্বাইন করার কোনো পারপোজ থাকে না, কারণ সয় অলরেডি আপনার খুবই লোয়ার কোয়ালিটি অ্যামাইনোস থাকে, তো দুইটা মিক্স আপ করা তো মোটামুটি ব্যাড আইডিয়া। আবার দেখবেন যে সোয়ার মধ্যে যে ম্যাক্সিমাম সোয়ার মধ্যে যদি কেউ নিউট্রিয়েন্ট ফ্যাক্ট চেক করে সেখানে দেখবে যে লুসিন আইসোলেসিন ভ্যালিন অ্যাড করা, হুম। তাও হাইয়েস্ট গ্রেড না, ফার্মেন্টেড গ্রেড না, চিপেস্ট হিউম্যান হেয়ার থেকে কালেক্ট করা, চিপেস্ট কোয়ালিটি। সো এটা আরো খারাপ। আচ্ছা এটার কোনো এরপরে যদি যুক্তিকতাই নেই। আমরা হ্যাঁ এরপরে আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে কি আমাদের পডকাস্টের সবচেয়ে পপুলার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একজন বলছেন যে ওনার বয়স হচ্ছে 24+, কিপ ইট, হাইট হচ্ছে এটা রাইখা দেন, লাস্টের জন্য রাইখা দেন। রেখে দেবো হ্যাঁ, একদম লাস্টের না, জন্য রাইখা দেন। হ্যাঁ। এটা দিয়ে তো আমরা শুরুই করি সবসময়। না না না, রাইখা দেন লাস্টে। আচ্ছা ঠিক আছে ঠিক এখন আছে সময় খারাপ, লাস্টের জন্য রাইখা দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে পাওয়ার লিফটারদের জন্য কোনো গাইডলাইন আছে কিনা, যে কি কি দিয়ে তারা শুরু করে পাওয়ার লিফটিং করতে পারে, এই ব্যাপারে একজন জানতে চাচ্ছিলেন। ওয়ালিদ ভাই, ভাই এটা তো পাওয়ার লিফটিং নিয়ে আমার ধারণা খুবই কম, আপনি বলেন। পাওয়ার লিফটিং বেসিক্যালি আমি পাওয়ার লিফটিং প্রমোটও করি না, আমি পাওয়ার লিফটারদের ট্রেনও করাই না। সো পাওয়ার লিফটিং সম্বন্ধে আমার আসলে কোনো কিছু বলার নেই। তাহলে এই কোয়েশ্চেনটা ব্যান্ড, তাহলে হুম, আমরা এটাকে তাহলে ব্যান্ড করে দিই। হুম। আচ্ছা একজন কোয়েশ্চেন করছেন যে উনি ক্রিয়েটিনিন কিভাবে কাজ করে, আর ক্রিয়েটিনিন মানে কেন creatine, ইম্পর্টেন্ট ফর সরি হ্যাঁ creatine. ক্রিয়েটিন কিভাবে কাজ করে এবং ক্রিয়েটিন কেন ইম্পর্টেন্ট ফর মাসল বিল্ড আপ, একটু জানাবেন। লেটস গো ওয়ালিদ ভাই। ক্রিয়েটিন কিভাবে কাজ করে? ক্রিয়েটিন ভাই মোটামুটি ওয়ান অফ দ্য ক্রিয়েটিন মোস্ট অনেক কাজ করে, সাকসেসফুল অনেক হার্ড ওয়ার্ক করে। সাপ্লিমেন্ট। হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্ক করে, জি। তো এটা যেমন মোটামুটি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল আর মানে রিসার্চ সাপ্লিমেন্ট, এটা নিয়ে অনেক মিসকনসেপশন অনেক বেশি। সো কিভাবে কাজ করে বলতে, এটা বেসিকলি একদম সিম্পল ভাষায় এটার কাজ একটাই, আপনার এটিপি ইনক্রিজ করা। সো এটিপি ইনক্রিজ করার ফলে আপনার যে যে বেনিফিট আপনি পাইতেছেন ওইসব কাজে ক্রিয়েটিন, ধরেন আপনার মাসেল হাইড্রেশন, এটিপি ইনক্রিজ হইলে আপনার কি বলে ওই মাসেল রিকভারি বলেন, এনার্জি বলেন, মানে এনার্জির মেইন সোর্স হইতেছে আপনার অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। সো এটার বেসিক কাজ এটিপি ইনক্রিজ করা, মাসেলের হাইড্রেশন ধরে রাখা, ফুলনেস ধরে রাখা, যে হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। এই এখন এটা নিয়ে আরো যত মিসকনসেপশন আছে এগুলো নিয়ে ভাই আপনি বলেন একটু। অনেকেই ক্রিয়েটিন নিয়ে বলে ক্রিয়েটিন খাইলে এটা হয় ওইটা হয়, ক্রিয়েটিন এই সময় খাওয়া যায় ওই সময় খাওয়া যায় না, সাইক্লিং এর ব্যাপারগুলা, এগুলো নিয়ে আপনি একটু বলেন। আচ্ছা, বেসিক্যালি যেটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন ওয়ার্কআউট করি, যখন আমরা প্রত্যেক সেটে আস্তে আস্তে আমাদের ইন্টেন্সিটি বাড়ে, তখন আমরা এটিপি আস্তে আস্তে আমাদের কমে খরচ হয়ে যায়। তো যখন আমরা রানিং আউট অফ এটিপি হয়ে যাই, তখন এই বডি থেকে এই ক্রিয়েটিন যে এটিপি বাড়ায় দেয় আস্তে আস্তে। তো আমাদের মাসেলে পাম্প ফুলনেস আস্তে আস্তে আসতে থাকে, তো আমরা আবার স্ট্রেংথ ফিরে পাই ওই নেক্সট সেট গুলাতে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর সেকেন্ড হচ্ছে যে ক্রিয়েটিন খাওয়ার টাইম। ক্রিয়েটিন খাওয়ার আসলে কোনো বেস্ট পারফেক্ট টাইম নাই, টু বি অনেস্ট। আপনি যখনই খাবেন এটা আপনার বডি লোড করেই নিবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বলবো যে ক্রিয়েটিন খাওয়ার কোনো পারফেক্ট টাইম নাই, বাট ক্রিয়েটিন অবশ্যই কার্বোহাইড্রেটের সাথে নেওয়া বেটার। এনি কার্বোহাইড্রেট, লাইক আপনি যদি রাইস খান, কার্ব বেস মিল হইতে পারে, কিংবা আপনার ফ্রুট জুস হইতে পারে, ডেক্সট্রোজ গ্লুকোজ হইতে পারে। হ্যাঁ, এটার সাথে আপনি নিলে বেটার কাজ করে, কারণ ক্রিয়েটিন মাসেলে ট্রান্সপোর্ট করার জন্য ইনসুলিন লাগে, এবং ইনসুলিন রিলিজ করতে হলে আপনার কার্বোহাইড্রেট লাগবে। আইদার ওটা মিডিয়াম ডাইজেস্ট কার্বোহাইড্রেট হোক অথবা ফাস্ট ডাইজেস্ট কার্বোহাইড্রেট হোক, লাগবেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্রিয়েটিন নিয়ে যে মিসকনসেপ্ট, যেটা যে ক্রিয়েটিন মাসেলে পানি ধরে কিংবা বডিতে পানি ধরে। হ্যাঁ, ক্রিয়েটিন পানি ধরে কোথায়? যেখানে পানি ধরা দরকার, দ্যাট ইজ ইনসাইড দ্য মাসেল সেল।
সো ইনসাইড দ্য মাসেল সেল ক্রিয়েটিন পানি ধরে এবং ওখানে আপনার যে ফ্লুইডটা জমে ওই ফ্লুইডটা আমাদের পাম্পে মাসেলের ফুলনেসে মাসেলের অ্যানাবলিজম বিল্ড আপ মানে মেইনটেইন করার জন্য আমাদের কাজে লাগে এটা। সো এই যে পানির যে ব্যাপারটা আছে না, আমরা মানে মজার বিষয় বলি একটা জাস্ট এই ক্রিয়েটিন থেকে মনে পড়ছে, আমার এক ক্লায়েন্ট উনি রোজায় তো ঈদের সময় সবাই গ্যাপ গেছে, তো গ্যাপ যাওয়ার পর সে যখন জিমে গেছে ওই জিমে সে মেবি তাকে কোনো একটা ট্রেনার হেল্প করে, তো সেই ট্রেনার তার বডি দেখে তারা বলছে যে ভাই আপনি আপনার কোচকে একটু জিজ্ঞেস করেন যে আপনার কার্ডিও বাড়াইতে হবে কিনা কিংবা কোনো ফ্যাট বার্নার অ্যাড করা লাগবে কিনা, কারণ আপনার শরীরে তো পানি ধরে ফেলাইছে ভাই। তো মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষ মানে এই পানি ধরাটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক কনফিউশন যে কথায় কথায় খেলে আপনার বডিতে পানি জমছে আরে ভাই হিউম্যান বডি তো পানি তো ধরবেই বডিতে। যদি দরকারের থেকে বেশি কার্বস খেয়ে ফেলেন, ধরেন ঈদের হলিডেতে আপনি কার্বস হয়তো বেশি খেয়ে ফেলছেন, তো আপনার বডিতে পানি একটু হোল্ড করতেই পারে। যখন আপনি আবার আপনার যে রেগুলার ডায়েটে ফিরে যাবেন তখন কিন্তু বডি আর ওই পানিটা হোল্ড করে রাখবে না। দেখবেন আপনি যখন ট্রেনিং করবেন না, ওই স্কিনের উপর থেকে পানি কিন্তু যদি আপনি ইন্টেন্স ট্রেনিং করেন মাসেলে কিন্তু ওই পানি শাটল ডাউন করে দিবে। হ্যাঁ, সো ওটা ওরকম মেজর তো কিছু না যে আপনার ট্রেনারকে না না জিজ্ঞেস না করেন না আমার ফ্যাট বার্নার লাগবে নাকি। কিন্তু এই এই পানিটা নিয়ে মানুষ একটু বেশি কনসার্ন, যেটা আসলে বেশি কিছু না। কনসার্ন, হ্যাঁ বেশি কনসার্ন। সো ক্রিয়েটিন যেখানে পানি হোল্ড করার দরকার সেখানেই হোল্ড করে, দ্যাট ইজ ইনসাইড দ্য মাসল সেল। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর ওই পানি না থাকলে আরো বিপদ, ওই পানি না থাকলে আরো বেশি করে টেনশন করেন যে ওই পানি নাই কেন। পানি না তো থাকলে আপনি আমাদের ডিহাইড্রেটেড, আপনার ফুলনেস থাকবে না। হ্যাঁ, তবে ক্রিয়েটিনের একটা সাইড এফেক্ট আমি বলে দিই, সেটা হচ্ছে যে যদি ক্রিয়েটিন কেউ নেয় এবং ঠিক মতন পানি না খায় তো দেখা যায় কি যে ক্রিয়েটিন তো মাসেলের ভিতরে সব পানি সেন্ড করে। সো এটার কারণে কিন্তু দেখা যায় অনেক সময় বডি ডিহাইড্রেট হয়ে যায় এবং মাসেলে সিরিয়াস ক্র্যাম্প আসে। সো মেক শিওর যখন কেউ ক্রিয়েটিন নিচ্ছেন অবশ্যই ঠিক মতন পানি খাবেন, অ্যাটলিস্ট 5 লিটার ফর মেল, 5 লিটার ফর ফিমেল, অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার। আচ্ছা, আমাদের এক ভাই একজন কোয়েশ্চেন করেছিল। উনি অ্যাকচুয়ালি বেসিক্যালি দুটো কোয়েশ্চেন করেছে। সেটা হচ্ছে যে প্রথমত উনি ল্যাকটোজ ইনটলারেন্ট, তো উনি মূলত জানতে চাচ্ছিল যে ডেয়ারি প্রোডাক্ট উনি নিতে যেহেতু পারছেন না, এই ক্ষেত্রে নিউট্রিশন ফুলফিল করার জন্য উনি কিভাবে ডায়েট উনি ওনার সাজাতে পারেন উইদাউট ডেয়ারি প্রোডাক্টস, যেহেতু উনি ল্যাকটোজ ইনটলারেন্ট। আরেকটা ওনার সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন হচ্ছে যে উনি সকালে ওয়ার্কআউট করে, তো সেইভাবে তাহলে উনি কিভাবে মিলগুলো সাজালে ওনার সারাদিনের মধ্যে উনি বেটার আউটপুট পাবে। উনি সকালে ওয়ার্কআউট করে। সকালে ওয়ার্কআউট করে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি যে ওয়ালিদ ভাই কি আছেন? জি ভাই। হ্যাঁ, তো ওয়ালিদ ভাই আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আসলে মিল্ক বেজ মানে মিল্ক কি প্রোটিন আসলে আমরা অনেক কতটুকু নেই? হ্যাঁ নেই, এবং মানে মিল্ক কি অনেক বেশি, মানে মিল্কের কি নিউট্রিশন ভ্যালু অনেক বেশি, মিল্কে আসলে আছে কি? আমরা ডেইলি লাইফে মিল্ক অত মানে ল্যাকটোজ ইনটলারেন্ট হইলেও সবকিছু অনেক সুন্দরভাবে সাজায় নেওয়া পসিবল, কারণ আমাদের না, মেজর আর প্রোটিন সোর্স গুলো ল্যাকটোজ ইনটলারেন্ট হলে তো ওয়ে আইসোলেট নিতে তো সমস্যা হওয়ার কথা। না, অনেকে থাকে যে ল্যাকটোজ ইনটলারেন্ট কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে হাইপার ল্যাকটোজ ইনটলারেন্ট, তারা ইভেন আইসোলেট ওয়ে নিতে পারে না, তারা অনেক সময় তাই নাকি? হাইড্রোলাইজ ওয়ে ওকে খায়। ওকে ওকে। না, যেমন আমি নিজেও ল্যাকটোজ ইনটলারেন্ট, বাট আমি তো ওই যে আইসোলেট নিচ্ছি, ইনফ্যাক্ট কোনো প্রবলেম ফেস করি না। তাইলে ওই যে মানে আইসোলেটে যে ছোট অ্যামাউন্টে থাকে ওটা আপনার বডিতে খুব একটা বেশি ইফেক্ট করে না। ইভেন আমারও করে না, আমিও ল্যাকটোজ ইনটলারেন্স, বাট আমারও আইসোলেটে কোনো, ইভেন আমি কনসেন্ট্রেট ওয়েতে আমার কোনো সমস্যা হচ্ছে না। যদি ভালো কোয়ালিটির কনসেন্ট্রেট হয়, হাইয়েস্ট কোয়ালিটির, তাহলে ওটাতে কোনো প্রবলেম হয় না। এখন আমার কথা হচ্ছে মানে যে আমি কিরকম ল্যাকটোজ ইনটলারেন্ট যে যদি একটা মানে মিল্ক বেস যদি একটা কুকিও আমি খাই, হুম, তাতে কিন্তু আমার পেটের অবস্থা 12টা বেজে যেতে পারে, এরকম টলারেন্স আমার। আচ্ছা, সেই অবস্থাতে কিন্তু ওয়ে আইসোলেট নিচ্ছি, তেমন একটা সমস্যা হচ্ছে না। তাইলে তো আপনার তেমন একটা সমস্যা আপনার হবে না। না 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 না। বেসিক্যালি উনি যেহেতু সকালের দিকে ওয়ার্কআউট করে, তো এখন ডিপেন্ড করে ওনার শিডিউলের উপর। এখন যদি এরকম হয় যে ওনার এমটি স্টমাক ওয়ার্কআউট করতে হবে, তাহলে তো তার মিলগুলা ওয়ার্কআউটের পর থেকে সে মিল শুরু করবে, দেন যে কটা মিল সে দিনের মধ্যে খায় সে সেট করবে। আসলে এইভাবে করে তো কারো মিল সেট করা তো আমাদের পক্ষে পসিবল না, বাট আমরা একটা জেনারেল গাইডলাইন দিতে পারি যে যদি পসিবল হয় আপনি ব্রেকফাস্টটা করে 1 ঘন্টা ওয়েট করে গিয়ে ওয়ার্কআউট করেন, এবং ব্রেকফাস্টটা অবশ্যই আপনি লাইট করবেন, দেন আফটার ওয়ার্কআউট আপনি আপনার হেভি মিল শুরু করতে পারেন।
এটা একটা জিনিস করতে পারেন। আর এছাড়া এখন আপনার লাইফস্টাইল কি, আপনি কখন ঘুম থেকে ওঠেন, আপনি কখন রাতে ঘুমান, আপনি সারাদিনে কত ক্যালোরি খান, প্লাস আপনার বডি ওয়েট, আপনার ওয়ার্কআউটের বয়স কত, আপনার ইন্টেন্সিটি কেমন, এই অনেকগুলো ফ্যাক্ট এখানে আছে। ওয়ালিদ ভাই, জি ভাই, আপনার অনেক কাছে কি মনে হয়? অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার লিফটিং ব্যাকগ্রাউন্ড কেমন, বা আপনার নেক্সট গোল কি, আপনি ফ্যাট লস করতেছেন না কি করতেছেন, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হয়তো আপনার মিল গুলো এরকম করে সাজায় নিতে হবে। তো জেনারেলি আপনি ওইরকম আপনার মিল প্ল্যান বা কিভাবে মিল সাজায় নিতে পারবেন ওইটা বলাটা একটু টাফ। আসিফ ভাই, আমি একটা জিনিস একটু আপনাকে জিজ্ঞেস করতে যেতাম যে, সে ফর Please. এক্সাম্পল, ইফ সামওয়ান ইজ প্ল্যানিং ফর ফ্যাট লস জার্নিতে যাচ্ছেন, তো উনি যদি সকালবেলা যদি ওয়ার্কআউট করেন, তো সেই ক্ষেত্রে কি উনি এমটি স্টমাকে পুরো ওয়ার্কআউটটা শেষ করার চেষ্টা করবেন, নাকি উনি কোনো একটা মিল নিয়ে 1-1.5 ঘন্টা সময় পার করে তারপরে ওনার জন্য নেওয়াটা বেটার হবে? আমি কখনোই খালি পেটে ওয়ার্কআউট করা প্রিফার করি না। কারণ কি, যখন আপনি খালি ঘুম থেকে উঠেন আপনার বডি কোনো একদম ডিপ্লিটেড অবস্থা থাকে। Definitely. সোডিয়াম ডিপ্লিটেড, দ্যাট মিনস মিনারেল ডিপ্লিটেড, কার্ব ডিপ্লিটেড, প্রোটিন ডিপ্লিটেড, আপনার বডি পুরো ডিপ্লিটেড, কিচ্ছু নেই আপনার ব্লাড এমটি। সো আপনি যখন ট্রেনিং করতেছেন তখন আপনি এমটি ব্লাড মাসেলে সেন্ড করতেছেন, যেটার নাম্বার ওয়ান, মানে যেটার কোনো ক্লুই নেই, যেটার কোনো ভ্যালু নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যদি আপনি সকালে উঠে খালি পেটে ব্যায়াম করতেই হয়, আপনি অ্যাটলিস্ট অনেকে বিসি ডাবলে খায়, আপনি বিসি ডাবলে নিয়ে ওয়ার্কআউট করতে পারেন। দেন বিসি ডাবলের সাথে একটু ডেক্সট্রোজ অ্যাড করতে পারেন, গ্লুকোজ অ্যাড করতে পারেন, কিংবা কোনো ফ্রুট জুস অ্যাড করতে পারেন। অথবা যদি আপনার একটু মানে ক্যাপাসিটি থাকে, আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনি ওয়ে প্রোটিন ইউজ করেন। ওয়ে প্রোটিন একটা ব্যানানা দিয়ে ওয়ে শেক বানায়, ব্যানানা ওয়ে এবং পিনাট বাটার একটা শেক বানায় আপনি খেয়ে 0.5 ঘন্টা 45 মিনিট পর যে আপনি ট্রেনিং করতে পারেন। এবং মেক শিওর আপনি যখন ট্রেনিং করবেন অবশ্যই আপনার ট্রেনিং ডিউরিং ওয়ার্কআউট যে পানি রাখাবেন ওই পানিতে অবশ্যই সল্ট অ্যাড করবেন। কারণ বললাম যে মর্নিং এর সময় আমাদের বডি কিন্তু নট অনলি মানে নট অনলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিট, আপনার বডি সোডিয়াম মানে মিনারেলস ডিপ্লিটেড অবস্থা থাকে। সো ওই সময় কিন্তু আপনার বডি যদি মিনারেলস ডিপ্লিটেড অবস্থায় বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু আপনি ক্যাটাবলিজমে চলে যাবেন খুব ইজিলি, কারণ ডিহাইড্রেটেড বডি খুব ইজিলি ক্যাটাবলিজমে চলে যায়। সো ক্যাটাবলিজম মানে হচ্ছে আপনি মাসেল ওয়েস্টিং সিচুয়েশনে আছেন, যেটা বডির জন্য খুবই খারাপ, অ্যালার্মিং। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওয়ালিদ ভাই? জি ভাই। কোনো কিছু এখানে আমি কোনো কিছু মিস করে থাকলে আপনি ফিল আপ করে দেন। না ভাই, সব ঠিক আছে। আমরা কি নেক্সট কোশ্চেন? হ্যাঁ ভাই, আপনার কাছে কোনো কোয়েশ্চেনস আছে? জি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে Shoot. হাউ টু ইমপ্রুভ টেস্টোস্টেরন ন্যাচারালি? একটা ভালো কোশ্চেন। টেস্টোস্টেরন ন্যাচারালি ইমপ্রুভ করতে চাচ্ছেন? টেস্টোস্টেরন যদি কেউ ন্যাচারালি ইমপ্রুভ করতে চায়, তাহলে আমি এখন একটা বেস্ট টিপস দিব, বেস্ট টিপস, যেটা তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে তার ঘুম ঠিক করা। ওকে। যদি কেউ তার টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি ঠিক রাখতে চায়, তাহলে নাম্বার 1 তার ঘুম ঠিক করতে হবে। নাম্বার 2, ঘুমানোর আগে তার স্ট্রেস মাথা থেকে ফালাই দিতে হবে। সে যত স্ট্রেস থাক দুনিয়াতে, এটা ফালাই দিয়ে তার ঘুমাইতে হবে। এটা যদি সে করতে পারে তাহলে তার ন্যাচারালি তার টেস্টোস্টেরন বুস্ট হবে। আরেকটা হচ্ছে যে যে সমস্ত মানে জিনিস বডিতে অ্যাস্ট্রোজেন বাড়ায় দেয়, লাইক ধরেন ফর এক্সাম্পল ধরেন অনেকে উইড করে, কন্টিনিউয়াসলি উইড করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা হচ্ছে যে আপনি চেক করে দেখবেন যে আপনার বডিতে ভিটামিন ডি কম বেশি আছে কিনা। ভিটামিন ডি যদি আপনার বডিতে কমে যায় তাহলে আপনার টেস্টোস্টেরন ড্রপ করবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, একজন জিজ্ঞাসা করছে 2 দিন সপ্তাহে 2 দিন ব্যাকের ব্যায়াম করি, কোন আইটেম মারলে ব্যাক ভালো কাটিং এবং ব্যাক বড় হবে একটু জানাবেন প্লিজ? ওয়ালিদ ভাই 2 দিন ব্যাক মারে, ওনারে এটা ওনার জন্য কোয়েশ্চেন। ব্যাক বড় হবে, ব্যাক বড়, সরি ভাই মিস করছি আমি কোয়েশ্চেনটা। ব্যাক বড় হবে আর কি হবে? কাটিং 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 কাট। আচ্ছা, ব্যাক বড় হবে আর কাটিং হবে। এখন কাটিং বলতে আপনি যদি ওই কাট শেডেড জিনিসটা বলতেছেন, তাহলে এটা তো দুইটা পুরা ডিফারেন্ট জিনিস। এখন হয়তো আপনার এক্সারসাইজ আপনি যেটা বুঝাইতে চাইছেন যে ব্যাক 2 দিন করলে কিভাবে সাজাইলে ভালো হয়। ওয়ালিদ ভাই একটা জিনিস বলি,
মানে নর্মালি আমি আর কি সারা মানুষের সাথে কথা বলে যেটা কি বুঝছি যে আমাদের এখানে জেনারেল মানুষ ব্যাকের কাটিং বলতে বোঝায় কি যে আমরা ব্যাকের যে থিকনেসটা বের করেন আমাদের, আচ্ছা, ওইটা কাটিং হ্যাঁ বুঝাইছে। আচ্ছা, ওইটারই না আমি মেজারমেন্ট ভাবতেছি করে কাটিং ব্যাকের। বলতে ওই আপনার ফ্যাট লস না না, করার জন্য আপনি শেডের আপনি যে ঠিক ব্যাগ, আছেন, হ্যাঁ আপনি হ্যাঁ আপনার জায়গায় পুরোপুরি ঠিক আছেন, কিন্তু মানে নর্মালি মানুষ যেটা মিন করে আমিও আগে এটাই বুঝতাম যে মেবি মানুষ শেডেড হর্ডারে বলতেছে, বাট এখানে যে ব্যাকের যে থিকনেস আছে না, এই ওটা থিকনেসটাকে কাটিং অনেকে মনে করে বুঝাইতেছে। ব্যাকের কাটিং। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার এক্সারসাইজ, আপনি যদি 2 দিন ব্যাক করেন, আপনার একদিন আপনার ব্যাকের থিকনেস ফোকাসড এক্সারসাইজ গুলা করতে পারেন। এই জায়গায় আমরা যত ধরনের রোজ আছে, হেভি রোজ, বারবেল রোজ, টিবার রোজ, ওয়ান আর্ম ডাম্বেল রোজ, এগুলার উপর ফোকাস করে আপনি আপনার ট্রেনিংটা সেট করতে পারেন। আর আরেকদিন আপনার ব্যাকের ওয়েট নিয়ে আপনি কাজ করতে পারেন, পুল আপস করতে পারেন, ওয়েটেড পুল আপস, ল্যাট পুল ডাউনস, ডিফারেন্ট গ্রিপ ইউজ করে। সো এমনে 2 ভাবে আপনি আর কি সাজায় নেওয়া যায়। সো মোটামুটি মানে ডিফারেন্টলি আপনি হিট করতে পারতেছেন ব্যাকটাকে। কি বলেন ভাই? হ্যাঁ, এটা ঠিক আছে। আপনার কথা পুরো পারফেক্ট। আমি এখানে ছোট একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে ব্যাকের ওয়ার্কআউটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম যে এক্সারসাইজটা আমরা করব সেই এক্সারসাইজটা হবে আমাদের পুরা ব্যাকের একদম সুপার স্কুইজিং মুভমেন্ট, যেটাতে আমি আমার ব্যাক ফিল করতে পারতেছি। প্রথম ব্যায়ামে যদি আমরা কেউ ব্যাক ফিল না করতে পারি তাহলে পুরা ওয়ার্কআউটে আমরা ব্যাক ফিল করতে পারবো না। এটা একদম আমি আমার লিখে দিলাম, মানে 100%। আমার কাছে ওই ব্যাকে যে ফিল করা ব্যাপারটা, এটা মনে হয় যে মানে ব্যাক ফিল করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা এমন একটা মাসেল, ডেফিনেটলি অন্যান্য এটা মাসেল আমরা আমরা চোখে দেখি না তো। এক্সারসাইজ চোখে দেখি না। এক্স্যাক্টলি ভাই, এটাই বলতে চাইতেছিলাম যে আমরা চেস্ট করতেছি, শোল্ডার করতেছি, আমরা দেখতে পারতেছি। হুম, সো এটা একটা মাসেল মাইন্ড কানেক্ট করা একটু ইজি, কিন্তু ব্যাকটা হুম, আমরা দেখতেছি না, কন্ট্রাকশন হইতেছে, কি হইতেছে আমরা দেখতেছি না। সো এটা ফিল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই। এবং আরেকটা বিষয় হচ্ছে দেখবেন অনেকে ল্যাট পুল ডাউন করে, মানে কোনো কন্ট্রাকশন তো করেই না, ফিলও করে না, জাস্ট হাত নামাচ্ছে উঠাচ্ছে, নামাচ্ছে উঠাচ্ছে, আচ্ছা, নামাচ্ছে উঠাচ্ছে। এবং আরেকটা জিনিস করে হইলো গিয়া যে আপনার মারতেছে এত হেভি ওয়েট না যে ল্যাট মানে সারা সময় সে নিজে সহ উঠে দিতেছে বেঞ্চ থেকে। তা আমি যদি উঠে যাই তাহলে আমার ল্যাট স্ট্রেচ করবে কে? হ্যাঁ। সো নিয়ম হচ্ছে, আবার অনেকে দেখবেন যে ওই ওই ক্ষেত্রে কিন্তু স্পটার দরকার, একজন তাকে প্রপার ভাবে যে স্পটিং দিবে, এটা খুবই দরকার। এবং অনেকে দেখা যায় কি যে লজ্জায় পড়ে স্পটার নেয় না, চিন্তা করে ভাই আমি তো বিগ ডুড, আমি যদি এখন স্পটিং নেই তাহলে মানুষ হাসবে আমার দেখে, বাট এটা কিন্তু রং। স্পটিং মানে অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে কি, স্পটিংটা কিন্তু আমরা স্পটিং মানে কি ফোর্স র‍্যাপ করতেছি আমি, যে আমাকে সাপোর্ট দিচ্ছে সে আমাকে ফোর্স র‍্যাপ করাচ্ছে। তো ফোর্স র‍্যাপ কিন্তু মাসেল বিল্ডিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি, ঠিক না? সো আমি যেভাবে ব্যাকের ওয়ার্কআউট প্রোগ্রাম করি, এটা ওয়ালিদ ভাইও জানে ভালো মতন, কারণ আমি আর ওয়ালিদ ভাই তো একসাথে আগে অনেক ব্যায়ামও করছি। সো আমরা যেভাবে ব্যাকের ওয়ার্কআউট প্রোগ্রাম করি, লাইক প্রথম এক্সারসাইজটা আমরা কেবল মুভ মানে ল্যাট পুল ডাউন অথবা আমরা পুল আপ দিয়ে শুরু করি। আফটার দ্যাট আমরা আরেকটা কেবল মুভমেন্ট অ্যাড করি, আইদার এটা ওয়ান আর্ম কেবল রো হইতে পারে অথবা সিটেড কেবল রো হইতে পারে। এইটার পরে আমরা চলে যাই আমাদের পাওয়ার মুভমেন্টে, যেটা পাওয়ার পিওর ম্যাস মুভমেন্ট, বেন্ড ওভার বারবেল রো, টি বার রো, ওয়ান আর্ম ডাম্বেল রো। এখন এইগুলাতে গিয়া হয় কি যে এইগুলাতে মানুষ পাওয়ার মুভমেন্ট মানে কি, এই জিনিসগুলো আপনার ব্যাকে একটা পাওয়ার লুক তৈরি করে, দ্যাটস ওয়াই আমি এটাকে পাওয়ার মুভমেন্ট বলতেছি, ঠিক না, ম্যাস মুভমেন্ট। সো এইগুলাতে মানুষ করে কি যে প্রথম থেকে ঝাঁকি দেওয়া শুরু করে, বাট আমি কিন্তু সবাইরে বলি যে প্রথম 1টা 2টা সেট কিন্তু আমরা কন্ট্রোল মুভমেন্টে করার চেষ্টা করি অ্যাটলিস্ট। এবং ফাইনাল যে সেটটা আছে ওই সেটটাতে আমরা হেভি ওয়েট দিয়ে এবং পাওয়ার মুভমেন্ট করা শুরু করি, একটু জার্কিং, হালকা একটু জার্কিং, বাট পাওয়ার রেপস, যে কোনো ইসেন্ট্রিক কনসেন্ট্রিকে কোনো কন্ট্রোল নেই, জাস্ট পাওয়ার রেপস। আফটার দ্যাট পাওয়ার রেপস আপনি যদি চান যে আসলে আপনি ব্যাক ডেভেলপ করবেন, আপনার ড্রপ করেন ওয়েট, দেন কিছু স্কুইজিং, সুপার স্লো ছাড়বেন, স্কুইজিং করেন। তো এইভাবে যেটা হবে যে আপনি আপনার যে হাইপারট্রফি আমরা বলি ব্যাকের, ওই হাইপারট্রফির একদম পুরা লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন আপনার ব্যাককে। ব্যাক না, নট অনলি ব্যাক, সব বডি পার্টে এভাবে যদি আমরা করি। তো এইভাবে আপনারা ব্যাক প্রোগ্রাম করতে পারেন। এবং 2 দিন যদি ব্যাক করেন, একদিন আপনারা করতে পারেন কেবল টাইপের মুভমেন্ট গুলারে বেশি রাখতে পারেন, রোয়িং টাইপের মুভমেন্ট কম রাখতে পারেন। আবার আরেকদিন রোয়িং টাইপের মুভমেন্ট বেশি রাখতে পারেন, কেবল টাইপের মুভমেন্ট কম রাখতে পারেন। এইভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। কি ওয়ালিদ ভাই? জি ভাই, এখানে আমার আরেকটা কথা ছিল, আপনি যে স্পটিং এর কথাগুলো বললেন, তো হ্যাঁ স্পটিং এ বেসিক্যালি আমরা যেটা করি, ধরেন আমরা আমাদের ফার্স্টের 2-3টা সেট করলাম, হেভি করলাম, অনেক কন্ট্রোল ওয়েতে করলাম, লাস্টে আপনার যে ফোর্স রেপ গুলা আপনার স্পটার আপনার করাই দিতেছে, আপনার কয়েকটা রেপ করার পরে আপনি আপনার ইসেন্ট্রিক গুলা আস্তে আস্তে ছাড়তে হেল্প করতেছে।
কিন্তু নর্মালি জেনারেল পিপল কিন্তু ভাই স্পটিং জিনিসটাকে একটু অন্যভাবে দেখে। আপনি অনেক হ্যাঁ সময় জিমে খেয়াল করবেন যে স্পটিং বলতে আপনি বুঝাইতেছেন আমি ল্যাট পুল ডাউন করে লাস্টের রেপস গুলা ইসেন্ট্রিক গুলা একটু কন্ট্রোল ওয়েতে ছাড়লাম, বা লেটস সে বারবেল কার্ল করতেছি, তো আমাকে হুম, ইসেন্ট্রিক গুলা করতে একটু হেল্প করতেছে, ফোর্স স্টেপ করাইতেছে। তো জিমে হ্যাঁ আপনারা এরকম কিছু খেয়াল করছেন নাকি যে ওরা স্পটিং মানে সাপোর্ট দেওয়া স্পটিং বলতে করতেছে যে ওয়েটটা বাড়ায় নিয়ে দুইজন একসাথে মিলায় করতেছে, দুইজন একসাথে লিফট করতেছে। না, তো আমাদের দেশে এই তো স্পটিং করা মানে বোঝায় যেন, মানে আমাদের এখানে স্পটিং মানে বোঝাইতেছে যে ওই লোকটা আরেকজনের প্লেট লাগাইতেছে, এটারে মনে মনে করে স্পটিং করা। আমাদের এটা কালচার হয়ে গেছে। কতগুলা জিমে তো দেখি যে মানুষের ডাম্বেল হাতে ধরায় দেয়, বারবার ধরায় দেয়, মানে খাওয়াই দিচ্ছে ডাম্বেল, এরকম একটা অবস্থা। দিতেছে, হ্যাঁ। ওই আবার লোকগুলো বডি কেমনে এক্সারসাইজও মানে বানাইতেছে ওর ওরাই জানে। ক্যাপাবিলিটির থেকে অনেক বেশি ওয়েট নিয়ে দেখা যায় যে করতেছে আর স্পটার দুইজনে মিলে লিফট করতেছে। তো মানে ফোর্স র্যাপ স্পটিং এর কিন্তু, স্পটিং এর মানেটা কি? স্পটিং মানে হচ্ছে গিয়ে যে সে এখন ওই জায়গায় আটকায় গেছে, তারে জাস্ট আমি ওই জায়গাটা ছুটাই দিব। স্পটিং কিন্তু একটা আর্ট, বিশাল আর্ট। স্পটিং হ্যাঁ কিন্তু যে কেউ কিন্তু চাইলে স্পটিং করতে পারে না। স্পটিং অনেক বড় একটা আর্ট, যে কোন জায়গাটায় আটকাইছে, ওই জায়গাটা কতটুকু লোড এসে লোড জেনারেট করে তার ওই জায়গাটায় পৌঁছায় দিবে, ওটা কমপ্লিট করে দিবে। এগুলো কিন্তু অনেক টেকনিক আছে, ব্যাপার আছে বুঝার। আমরা যে ডোরিয়ান ইয়েটস এর ভিডিও গুলো দেখলে অনেকটা হ্যাঁ, বোঝা যায় অ্যাকচুয়ালি স্পটিং যে মানে আমরা কি করি আর অ্যাকচুয়ালি কি আসলে। বেসিক্যালি স্পটিং যখন কেউ নেয়, ডোরিয়ান ইয়ার্স এর ভিডিও যেটা আপনি বললেন, ডোরিয়ান হ্যাঁ যখন কেউ স্পটিং করতেছে, যে লোকটা মারতেছে ওর জীবনটা বাইরে যায় ওর থেকে স্পট হ্যাঁ নিয়ে। তার মানে কি ডোরিয়ান ইয়ার্স মেবি 10 to 20% ওরে ধাক্কায় আস্তে আস্তে করে জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে, যেখানে ওরা আটকে যাচ্ছে যাতে ও না থামে, ঠিক না? কিন্তু আমাদের এখানে তো স্পটিং রে অন্য লেভেল বানাবে। স্পটিং মানে লোক মানুষের ওয়েট লাগাও, মানুষের ওয়েট হ্যাঁ, লাগাও। ওই ডোরিয়ান ইয়েটস এরটা হইতেছে আপনার মানে শেষ করে দিতেছে এক জিনিস। আমাদেরটা কিন্তু অপোজিট হয়ে যাইতেছে কিছু কিছু না, জায়গায়, যে ব্যাপারটা আপনার হচ্ছে কি, ওয়েট আমি একটু, হ্যাঁ বলেন ভাই। মানে ওয়ালিদ ভাই মজার বিষয়টা হচ্ছে কি, ওখানে ডোরিয়ান ইয়ার্স এর স্পটিং এর টেকনিক হচ্ছে ডোরিয়ান ইয়ার্স মানুষের মারায়া শেষ করে দিতেছে। আর এখানে হ্যাঁ হচ্ছে যে মারতেছে সে শেষ হচ্ছে না, যে ওয়েট লাগাইতেছে ওই ওয়েট লাগাইতে লাগাইতে এক্সাক্ট, শেষ হয়ে হ্যাঁ যেতেছে। শেষ হয়ে যাইতেছে। এটা হচ্ছে ডিফারেন্স। শুভ ভাই, আপনি আপনি তো নেক্সট চুপচাপ ছিলেন কোয়েশ্চেন আজকে। গাবাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যাদের বাইসেপ উইক, কিভাবে এই উইকনেস ওভারকাম করতে পারবে? যাদের বাইসেপ উইক, আচ্ছা ওয়ালিদ ভাই আপনি শুরু করেন, আমি শেষ করি। উইক বলতে ভাই, উইক বলতে মানে কি, মানে আদার মাসেলের সাথে কম্পারেটিভলি উইক, তাহলে আমরা মানে বাইসেপ ট্রেনিং গুলা আমি যেভাবে মনে করি যে বাইসেপস ট্রেনিং আপনি অনেক ছোট একটা মাসেল, আপনার ইন্টেন্স ট্রেন করলে ঠিক আছে, আর অনেক হাই ভলিউম যে করতে হবে ওইরকম কিছু না। আর মেইনলি তো আপনার এক্সারসাইজ সিলেকশন গুলা, ধরেন বেসিক কিছু জিনিস আছে যেমন আপনার হ্যামার কার্লস হোক, এটা ডাম্বেল অথবা কেবল আপনি মিক্স আপ করতে পারেন। তারপরে আপনার বারবেল কার্ল আছে। তারপরে আপনার যেই টাইপের মুভমেন্ট, এরকম একটা মুভমেন্ট রাখতে পারেন যেগুলো আপনার বাইসেপ স্ট্রেচড অবস্থায় থাকে। ওটা আপনার ইনক্লাইন ডাম্বেল কার্ল হইতে পারে অথবা কেবলে কার্ল হইতে পারে। সো এই এক্সারসাইজ সিলেকশন গুলার উপরে আপনার ট্রেনিং এর উপরে সবকিছু ডিপেন্ড করতেছে। এটা অনেকে মনে করে যে আমি মানে একদিনের জায়গায় 2 দিন 3 দিন করলাম তাহলে হয়তো আরো বেটার ইমপ্রুভ হবে, কিন্তু আমি একটা জিনিস অবজার্ভ করছি ভাই, এখান থেকে মনে পড়লো যে আমি ওই দিন একটা জিনিস নিয়ে রিসার্চ করছি আর দেখলাম যে ওভার ট্রেনিং এর ব্যাপারগুলো অনেকে মনে করে আমার এটা উইক, আমি এটা একদিনের জায়গায় 3 দিন 4 দিন করি। আবার অনেকে এমনও ভাবে যে আমি ব্যাক মারছি লেগস মারছি ডাজন্ট ম্যাটার, আমি যাওয়ার আগে 4-5 সেট একটু পাম্প করে যাই, এটা হয়তো আমার জন্য বেনিফিট, এরকম কিছু। কিন্তু আমি একটা এই রিসেন্ট কালকে না পরশু একটা রিসার্চে দেখলাম যে লেটসে যদি আপনার বাইসেপে, ধরেন সাপোজ আপনার বাইসেপে 3 মিলিয়ন ফাইবার আছে, মানে আপনি একটা 2টা বা 3টা স্পেসিফিক এক্সারসাইজ আপনি করতেছেন, ওইভাবে যদি আপনি সেম জিনিসগুলা মানে সেম যে এক্সারসাইজটা করতেছেন ওই এক্সারসাইজ ধরেন আপনার 5 মিলিয়ন ফাইবারের মধ্যে 3 থেকে 4 লাখ ফাইবার হিট করতে পারতেছে। সো আপনি সেম এক্সারসাইজটা যদি বারবার করতে থাকেন, ওভারট্রেন করেন, আর আপনি যদি এভাবে মনে করেন যে আমি বেটার স্টিমুলেট করতেছি মাসেলকে, আপনি কিন্তু ওই সার্টেন অ্যামাউন্টের ফাইবার গুলা হিট করতেছেন। সো রেদার দেন ওইটা না করে আপনি যদি একটু ডিফারেন্ট কিছু করেন, আপনি ভলিউম না বাড়ায় ইন্টেন্সিটি ইনক্রিজ করেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ট্রাই করেন, তাহলে হোপফুলি আপনার অন্যান্য ফাইবার গুলা হিট করতে আপনি মানে পারবেন। তো এই জিনিসটা হয়তো অনেকের মধ্যে থাকে যে আমি উইক, তার মানে আমি একদিনের জায়গায় 3 দিন 4 দিন করি। আসলে এটার উপর ডিপেন্ড করে না, বলেন ভাই আপনি। আমি এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে কারো যদি বাইসেপ উইক থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আগে ট্রাই করবেন যে আপনি প্রথম যে ব্যায়ামটা করবেন বাইসেপের,
ওই ব্যায়ামটাতে আপনাকে ফিল করতে হবে মাসেলে, এবং ওই ব্যায়ামটা এমন একটা ব্যায়াম চুজ করতে হবে যেটাতে আপনার বাইসেপ ম্যাক্সিমাম এঙ্গেজ করতে পারেন, মানে ওটা মারার পর আপনার মাসেল তাগড়া হয়ে গেছে, মানে আপনার ভিতরে জোশ এসে পড়ছে এরকম একটা। এখন এটা হয়তোবা আপনি জানতেছেন যে হয়তো আমরা আমরা আগে কি পড়ছি বই পুস্তকে যে বাইসেপের ব্রেড এন্ড বাটার হচ্ছে বারবেল কার্ল। এখন যেমন আমি বারবেল কার্লে আমি কোনো ফিল পাই না মাসেলে, কোনো ফিল পাই না বারবেল কার্লে। বারবেল কার্ল আমার ওয়ান্স ইন এ ওয়াইল আমি করি, তাও শেষের দিকে করি, অনেক সময় প্রথম দিকে করি না। গাও ভাই আর আমি যখনই ব্যায়াম করি, কিংবা ওয়ালিদ ভাই আমরা যে আগে ব্যায়াম করতাম, আমরা কিন্তু জি আর্ম শুরু করতাম আইদার কেবল কার্ল অথবা ডাম্বেল কেবল কার্ল, দিয়ে, মনে করে দেখেন। জি জি আমার আর আপনার একটা ছবিও আছে আমাদের ফেসবুকে, আমরা যে দুজনই একই টি শার্ট পরে যে গেলাম, অ্যানিমেটেড টি করছি শার্ট না পরা, গেলাম, হ্যাঁ 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 হ্যাঁ। ওই জন্য মানে আমরা আর্মসই করছিলাম একসাথে। আর্মস করছিলাম, হ্যাঁ। হ্যাঁ। ওই দিন মেইনলি আমার তো পুরো ওয়ার্কআউটটাই হয়তো কেবল বেস্টই ছিল, মানে মেজরিটি কেবল বেস কেবল। ছিল, ইয়েস। এইটাই আমি আপনার কথা শুনতেছিলাম, আমার মাথার মধ্যে এটাই ঘুরতেছিল। তো ওই দিন কিন্তু আমরা একটা ম্যাসিভ পাম্প পাইছিলাম, খালি পাম্প না, আমাদের হাত ছিঁড়ে যেতেছিল লিটারালি। তো এইটার কারণ হচ্ছে কি যে আমরা এমন কিছু এক্সারসাইজ চুজ করছিলাম যে এক্সারসাইজ গুলো আমাদের মাসেলে আমরা প্রপার ফিল করতে পারি। কারণ কি জানেন, অনেক সময় উইক বডি পার্ট কিন্তু সাইকোলজিক্যালি একটা ব্যাপার থাকে যে হ্যাঁ মানে হ্যাঁ যাই করি আমরা সব কিন্তু ব্রেন। আপনি যদি ফিল না করতে পারেন কোনো কিছু, তাহলে ও কিন্তু ওইটা আপনার মজা দিবে না, আর ওইটা যদি আপনি মজা না পান তাহলে কিন্তু কোনো কিছু লাভ নেই। আর ভাই, হ্যাঁ আমি এই যে আপনি বলতেছেন যে ফিল করা ব্যাপারটা, এই জিনিসগুলো আমি মানে আমার নিজের ক্ষেত্রে অনেক সময় এক এক রকম ফিল করি। লেটস সে যদি ধরেন আমি ট্রাইসেপের এক্সারসাইজ করি, হ্যাঁ মানে মাঝে মাঝে আমি আমার মানে একটা জিনিস চিন্তা করে গেছি, ওই স্পেসিফিক এক্সারসাইজ গুলা করলে ভালো ফিডব্যাক পাইতেছি, মাসেল মেন কানেকশন পাইতেছি। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে এখন আমি দুই একটা এক্সারসাইজ করছি, কিন্তু আমি ওরকম আমি ফিল করতেছি যে আমার মাসেলে ওরকম ফ্লুইড যায় না। এখন এখন যদি আমি অনেক হেভি ধরেন স্কাল ক্রাশার মারি বারবেল দিয়ে অথবা ডাম্বেল দিয়ে, তো মাসেলে লাগানোর থেকে বেশি আমি ফিল পাইতেছি আমার জয়েন্টস গুলা একটু বেশি লাগতেছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় ওই জিনিসটা আমার ক্ষেত্রে আমি ফিক্স করি কিভাবে, কেবলের মুভমেন্ট গুলা একটু বাড়ায়া তারপর লাস্টে যে আমরা ওই ডাম্বেল বারবেল ইউজ করি। সো এই মানে গো থ্রু দা ফিল, এই জিনিসগুলা মানে ফাইন্ড আউট করতে বুঝতে পারলে তাহলে সবার জন্য জিনিসগুলা সেট করা একটু ইজি হয় নাকি। So, অবশ্যই। এবং আরেকটা জিনিস এখানে বলি, যেমন স্কাল ক্রাশার। জি স্কাল ক্রাশার কিন্তু ধরেন বই পুস্তকে যদি আপনারা দেখেন, এটা দেখা যায় কোনো জায়গায় বলছে কপালে নামাইতে, কোনো জায়গায় কোনো কপালের জায়গায় নিচে পিছনে, নামাইতে, কোনো জায়গায় নাকে নামাইতে, কোনো জায়গায় মুখে নামাইতে, ঠিক না? বাট অ্যাকচুয়ালি কোনটা ঠিক? হ্যাঁ, তো এখানে ঠিক হচ্ছে ওইটাই যে আপনি নামায়া দেখবেন যে নামানোর পর কোথায় নামাইলে আপনার এলবোতে কম লাগে, আপনার মাসেলে লাগে, কোথায় নামাইলে আপনি আপনার পুরাটা ট্রাইসেপে। ধরেন আপনি নামাচ্ছেন, নামানোর পর দেখবেন যে এই যে এখান থেকে একদম এই পর্যন্ত একটা মানে আপনার মাসেলটা স্ট্রেচ, গরম হয়ে আসবে, স্ট্রেচের কারণে গরম হয়ে আসবে। যত বেশি স্ট্রেচ হবে ওই জায়গার মধ্যে তত বেশি ব্লাড যাবে, মাসেল তো বেলুনের মতন, যত ব্লাড যাবে তত ফুলবে, ব্লাড যাবে ফুলবে, ব্লাড যাবে ফুলবে। সো আপনি দেখবেন যে কোথায় গেলে আপনি ওই ফিলটা আনতে পারতেছেন। হ্যাঁ, আবার একটা জিনিস বলি, অনেকে দেখা যায় কি নামাইতেছে আর উঠাইতেছে, নামাইতেছে আর উঠাইতেছে। আপনি নামাবেন, নামানোর পর কয়েক সেকেন্ড স্ট্রেচ পজিশনে যায় হোল্ড করেন। এই হোল্ডটা করলে আপনি এই জায়গায় যত বেশি স্ট্রেচ করতে পারবেন তত আপনার এই জায়গায় ব্লাড ঢুকবে, আপনি তত বেশি ফিল করতে পারবেন, যা বুঝতে পারবেন যে আপনার কোথায় লাগতেছে, মাসেলে লাগতেছে না জয়েন্টে লাগতেছে। এই যে জিনিসগুলো আমরা যদি ফাইন্ড আউট করতে পারি, তাইলে কিন্তু আমরা আমাদের ধরেন উইক ট্রাইসেপ উইক বাইসেপ গুলো আমরা ডেভেলপ করতে পারবো। যেমন আচ্ছা কনসেন্ট্রেশন এক্সারসাইজের, গার্ড। জি ভাই বলেন, হ্যাঁ। না না, আপনি বলেন। হ্যাঁ, ঠিক আছে। না, এক্সারসাইজের যে যে সিলেকশন গুলো আছে বা হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ সিলেক্ট করলেন আপনার মানে আমার জন্য যেটা লাগতেছে আপনার হয়তো ওই পজিশনে লাগতেছে না, এটা আপনি হুম নিজে ফাইন্ড আউট করতেছেন। কিন্তু এর বাইরে ধরেন এক্সারসাইজের যে আমাদের সিলেকশন গুলো আছে, মানে হুম আপনারও হয়তো এরকম হয়ে থাকতে পারে যে কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনি ভালো ফিল করেন না। হুম কিন্তু মানে এটা নিয়ে আপনার মতামত কি? যেমন অনেক এক্সারসাইজ আছে আমি ভালো ফিল করি না, যেমন শোল্ডারের ধরেন আমি আপরাইট রো, এই হুম জিনিসগুলো আমি ফিল করতে পারি না, কিন্তু অল্টারনেটিভলি আমি অন্য কিছু করতে পারি। হুম সো এটা তো সবার জন্য মানে ফর্ম যেমন একটু ডিফারেন্ট, আপনার কোন জায়গায় কেমনে ভালো লাগতেছে এটা হওয়া উচিত, হুম এক্সারসাইজ গুলো এরকম পার্সন টু পার্সন তো ভ্যারি করে নাকি। ডেফিনেটলি। বাট বায়োমেকানিক্স এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট। কারণ দেখা যাচ্ছে যে ধরেন না বারবেল আপরাইট রো আপনাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এটা কারণে আপনি বেটার অ্যাবসলিউটলি, ফিল করতেছেন না। বাট সেক্ষেত্রে কিন্তু আপনি ডাম্বেল আপরাইট রো করতে পারেন, কারণ ডাম্বেল আপরাইট রো কিন্তু আপনি তুলে ডাম্বেলটাকে ছড়াই দিতে পারেন। সো আপনার জি কিন্তু এই রেস্ট্রিক্টেড মুভমেন্টটা থাকতেছে না, আপনি বেটার পাম্প বেটার কন্ট্রাকশন পেতেছেন। সেম বারবেল কার্লের থেকে আমি কেবল কার্লে বেশি ফিল করি, হ্যাঁ রাইট? কেবল কার্ল, এক্স্যাক্টলি, হ্যাঁ, আইদার ওটা লাইং কেবল কার্ল হইতে পারে, স্ট্যান্ডিং কেবল কার্ল হইতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ফ্যাক্ট হচ্ছে কি যে
অনেকে বলে যে না ভাই কম্পাউন্ড বারবেল কার্ল কম্পাউন্ড না করলে মাসেল বড় করতে হবে হবে। না ভাই। মাসেল তখনই বড় হবে যখন আপনি মাসেল রে খালি উপরে থেকে না ডিপ ইনসাইড ব্রেকডাউন করতে পারবেন। এখন এই ডিপ ইনসাইড ব্রেকডাউন করার জন্য আপনার ওই লেভেল পর্যন্ত যাইতে হবে, এবং ওই লেভেল পর্যন্ত যাইতে হইলে আপনার ওয়ার্কআউটটাকে ফিল করতে হবে, নাহলে আপনি যাইতে পারবেন না। তাইলে খালি আপনি খালি মারবেন, দ্যাটস ইট, আর কিছু হবে না। সো বেটার হচ্ছে যে ধরেন আমি যেটা বেটার মনে করি যে আর্মস এর ক্ষেত্রে স্পেশালি প্রথম যে এক্সারসাইজটা চুজ করবেন, লাইক যদি বাইসেপ মারেন, প্রথম এক্সারসাইজটা এমন কিছু চুজ করবেন যে জিনিসটা কন্ট্রোল মুভমেন্ট, লাইক কেবল কার্ল হইতে পারে, ইনক্লাইন ডাম্বেল কার্ল হইতে পারে, দেন কেবল হাই পুলি কার্ল হতে পারে, এমন কিছু দিয়ে শুরু করেন যেটা প্রথমেই আপনার মাসেলে প্রচুর ব্লাড ফ্লো বাড়াই দিবে। সো দেন আপনি আস্তে 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 প্রোগ্রেসিভলি হেভি ওয়েটের ব্যায়াম গুলো যেতে পারেন। আর আর্মস এর ক্ষেত্রে আমি সবাই সুপার হেভি যেতে না করি, কারণ আর্মসে যত বেশি হেভি নিবেন আপনি অন্যান্য জিনিস ইউজ করবেন, লাইক আপনি যদি বাইসেপে বেশি হেভি নিয়ে ফেলেন আপনি ফ্রন্ট ডেল ইউজ করবেন বেশি, বাইসেপ কম ইউজ হবে, ফোর আর্মস ইউজ হবে বেশি। ট্রাইসেপে যদি আপনি বেশি হেভি নিয়ে ফেলান আপনি ইউজ করে ফেলবেন জয়েন্টে বেশি, চেস্টে বেশি। সো এমন একটা ওয়েট চুজ করেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ওটা হচ্ছে স্ট্রেচ ওভারলোড এবং নেগেটিভ রেপস। যদি আর্মস গ্রো করতে চান, স্ট্রেচ ওভারলোড, দ্যাট মিনস ফুল লেন্থেনিং ফুল শর্টেনিং, ফুল লেন্থেনিং ফুল শর্টেনিং। এটা যদি কেউ না করে, যে অনেকে হাফ মারে, এলবো উপরে উঠায় ফেলায়, এইসব যদি করতে থাকে তাইলে মনে করেন যে ডেভেলপ হবে না। কারণ ওই সময় করার সময় দেখা যায় যে আমরা ওই যে মাসেল মারতেছি ওই মাসেলের থেকে বেশি আমাদের আগে পিছে সাইডে যে সাপোর্টিভ মাসেল আছে ওগুলা বেশি হয়ে যায়। যেমন অনেকে আর্মস মারে ডেল মেরা, সরি ট্রাইসেপ মেরা, অনেকে বলে ভাই আমার ডেলটা দেখছেন কিরকম পাম্প হয়েছে, ওর তো ট্রাইসেপই লাগছে ডেলটে। তারপর অনেকে বারবেল কার্ল মারে, বারবেল কার্ল এমন ভাবে উঠায় উপরের দিকে মনে হয় ফ্রন্ট ডেল পাম্প এত রয়ে গেছে, বাট বাইসেপে কিছু হয় না। সো এই জিনিসগুলা খেয়াল করতে পারলে আমরা আমাদের উইক বডি পার্ট গুলা ডেভেলপ করতে পারবো। উইক বডি পার্ট ডেভেলপ করা আসলে টেকনিক, কিছু জিনিস অ্যাপ্লাই করা। এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে নিজেরা তো অনেক কিছু করি, কোনো সময় দেখা যায় যে নিজে গবেষণা করার থেকে, কারণ আমি তো আর ওয়ার্কআউটের মানে যেই মানে নর্মাল মানুষ যারা থাকে তারা তো আর ওয়ার্কআউট নিয়ে গবেষণা করে না, তারা যেটা করে গুগল গবেষণা করে। বাট এত গবেষণা না করে যদি একটা ভালো কোচ হায়ার করে তাহলে কিন্তু যেই কাজ করতে 6 বছর লাগতো ওই কাজ হয়তো বা 2 বছর 1 বছরই হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট আগায় যেতে পারবে ইনজুরি ফ্রি। গুগল এক্সপার্টের দুনিয়া, কি করবেন আর। এখন তো আবার আইসা পড়ছে এআই, কি চ্যাট জানি কি চ্যাট জিপিটি ভাই। হ্যাঁ জিবিডি এই কি যে ওয়ার্কআউট দেয় এমন, নাকি? হ্যাঁ ভাই আপনি কোশ্চেন করেন, আপনার হাইট ওয়েট বলে দেন, আপনার পুরো ডায়েট চার্ট সব দিয়ে দিবে। তো তাইলে এক্সারসাইজ আমরা ডায়েট এই চার্ট সব কোশ্চেন দিয়ে গুলো দিবে। এক কাজ করি একদিন তাসদিদ ভাই, হ্যাঁ আমরা একটু চ্যাট জিবিডি দিয়ে চালাই দেখি, এই কোশ্চেন গুলো চ্যাট জিবিডি তে দেই, দেখি যে ওরা কি উত্তর দেয়, কি অ্যান্সার দেয়। ইন্টারেস্টিং হবে কিন্তু। আমরা ওইটাকে তারপরে অ্যানালাইসিস করব যে এআই কে ধরে ধরে একটু তাইলে আমরা কি ব্রেকডাউন আমার করব। টিম ভাইপার এইচডি কোচিং শেষ? আপনার ভাত মেরে দিল তো। তাইলে কি গুলিস্তানে একটা কাপড়ের দোকান দিয়ে দিব নাকি, অন্য ব্যবসা শুরু করুক? একদম। আচ্ছা আমরা মুভ করি একটু, আমাদের আরো কয়েকটা কোয়েশ্চেন আছে। তো একটা ভাই মনে হচ্ছে যে উনি হয়তো একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, উনার বাজেট অনেক লিমিটেড। তো এই অবস্থায় উনি একটা লিন বডি মেনটেন করতে চাচ্ছেন উইথ অ্যান ওভারওয়েট কন্ডিশন। তো উনি এটা বুঝেন যে ইট ইজ নট ইজি উইদিন আ লিমিটেড বাজেট, বাট তারপরও উনি আপনার ভ্যালুয়েবল সাজেশন চাচ্ছেন যে যদি আপনারা কোনো সাজেস্ট করতে পারেন কিছু, যে একটা মোটামুটি একটা বাজেটের মধ্যে থেকে কিভাবে হেলদি ওয়েতে উনি একটা লিন বডি মেনটেন করতে পারেন। আমার কাছে মনে হয় যে বাজেট প্ল্যান যদি কেউ বলে, আমার কাছে মনে হয় চিকেন ব্রেস্ট আর এগস, এর চেয়ে সস্তা আর কিছু নেই। যদি কেউ এইটাকে যদি ঠিক মতন ব্যালেন্স করতে পারে, আর অনেক ফিশই বাজারে পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয় ভাই যে কোনো মাছ হোক, মাছ এক্সপেন্সিভ, অ্যাটলিস্ট চিকেন থেকে বেশি এক্সপেন্সিভ। কারণ আমরা যখন মাছটা কিনি, মাছের ওই আঁশ মাছ ফালায় সবকিছু ফালায় কিন্তু ভিতরে কিছু থাকে না তেমন, কিন্তু কেনার সময় কিন্তু আমরা সবকিছু সহই আমরা কিনি, ঠিক না? সো এইগুলা যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে চিপেস্ট আমাদের জন্য চিকেন ব্রেস্ট এবং এগ হয়। এখন চিকেন ব্রেস্ট কেন আমি লাভ বললাম, চিকেন ব্রেস্টের মধ্যে কিন্তু আপনার বোন টোন কোনো কিছু আপনি পাচ্ছেন না, হাড্ডি টাড্ডি থাকে না, সেগুলো ছাড়া আপনি সলিড প্রোটিনটা পাইতেছেন। তো এভাবে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়। ওয়ালিদ ভাই আপনার কি? আপনার যদি ফুডে কনসেন্ট্রেট করেন পুরোপুরি, আপনার বাজেটটা শুধুমাত্র ফুডে কনসেন্ট্রেট করেন, আপনি ওরকম চিন্তা ভাবনা না করেন যে সাপ্লিমেন্টেশন, মানে আপনি যখন বাজেটে থাকবেন আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো যদি আপনি ফুড দিয়ে পূরণ করার চিন্তা করেন, ওইভাবে প্ল্যান করেন, হোপফুলি বাজেটে ইজিলি হওয়ার কথা।
মানে কম্পারেটিভলি হয়। যদি আপনি সাপ্লিমেন্টেশনের ব্যাপারগুলো চিন্তা না করেন, ধরেন ওয়ে প্রোটিন আছে, এগুলা যদি আপনি যতটুকু পারেন ফুড দিয়ে যদি কভার আপ করা যায় আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলা, তাহলে বাজেট অনেক সেভ হয়। ধরেন কেউ যদি আপনার অ্যালমন্ড না খায়, চীনাবাদাম খায়, ইটস ফাইন, হ্যাঁ, সস্তা। তারপরে আপনার মানে আপনি দেখা যাচ্ছে কি যত সিম্পল রাখবেন, যত ভেরিয়েশন খুঁজবেন, তত বেশি খরচ বাড়বে। যত নাটক তত খরচ। এরপর আপনি যদি সিম্পল রাখেন, লাইক পটেটো বয়েল করে খায় ফেলান, আলু বয়েল করে খায় ফেলান, ভাত চাল কিনবেন সিদ্ধ করে খায় ফেলাবেন, দেন আপনি চিকেন ব্রেস্ট নেন। চিকেন ব্রেস্ট নিলে কিন্তু আপনি মানে একদম সলিড র প্রোটিন পেয়ে যাচ্ছেন। আপনি হোল এগস খান, ঠিক না? সিম্পল কিন্তু ভাই কিন্তু সাস্টেইনেবল। তাজলিল ভাই, সিম্পল আমার যে একটা কোনো জিনিস অনেক সাস্টেইন কোয়েশ্চেন করা থাকবে, যায়। একটা জিনিস আমার প্রশ্ন থাকবে এখানে, যে ভাইয়া ধরেন ওয়ার্কআউট উনি যখন করবে, হ্যাঁ, তখন তো অবশ্যই উনার একটা ভিটামিন ডির প্রচুর চাহিদা তৈরি হবে শরীরে। সেইটা মানে সাপ্লিমেন্ট না কিনে কিভাবে খাবার দিয়ে কি আসলে পূরণ করা কি সম্ভব হবে? না, সম্ভব না। 100% আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন কিছু সাপ্লিমেন্ট তো আপনার মানে হেলদি লাগবেই, নেসেসারি হ্যাঁ। সাপ্লিমেন্ট তো আপনার নিতেই হবে, আপনার বাঁচতে হইলে আপনার নেওয়া লাগবে। এখন আপনি যদি নাই বা যান, ভিটামিন ডি যদি কমে যায়, ভিটামিন ডি কমে গেলে তো মানুষ একসময় মরেও যেতে পারে, অনেক রোগ বালাই হতে পারে, অনেক সমস্যা হতে পারে, ঠিক না? ভিটামিন ডি কমে গেলে তো ক্যান্সার হওয়ারও চান্স থাকে, কি অলিদ ভাই, জি ভাই। শুভ ভাই? সো আমার কথা হচ্ছে, আমি যদি না বাঁচি তাহলে আমার এই বাজেট করে কি হবে, আর আমার টাকা বাঁচায় কি হবে? তো কিছু জায়গায় আমার ইনভেস্ট করাই লাগবে, কিছু করার কিছু নেই। এসেনশিয়াল জিনিস ওগুলো তো আপনার আমি রিপ্লেস করা যাবে। সেটাই আমি আপনাদের কাছে মানে উনার জন্য আমি যেটা জানতে চাইবো যে হ্যাঁ। which supplements he must take, যেটা উইথ আ রেগুলার ডায়েট, যেটা নিয়ে উনি একটু ব্যালেন্সড একটা কিছু করতে পারেন। আমরা হয়তো মানে মানে খুব ওভার দ্য টপ এমন কিছু কিছু ওনাকে সাজেস্ট করবো না, যে ওনার অনেক টাকা পয়সা যেখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা মিনিমাম যেটা লাগবেই, সেটা আমরা যদি আপনি একটু বলতেন। যে কোনো ফার্মেসি থেকে একটা মাল্টিভিটামিন, রাইট। দেন একটা ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট, আর একটা ফিশ অয়েল। ওয়ালিদ ভাই, জি ভাই, হ্যাঁ, এই মাল্টিভিটামিন ভাই আমরা ফার্মাটিক্যাল যে কোনো ফার্মেসি থেকে ইউজ করলে আপনার একদম ভালো টপ সাপ্লিমেন্ট ব্র্যান্ডের কিছু ইউজ করতে হবে তা না। তো এসেনশিয়াল জিনিসপত্র যেগুলো, এগুলা বাংলাদেশের ফার্মেসি ইন্ডাস্ট্রি অনেক অ্যাডভান্স ভাই, আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন ইজিলি, আর Right, right. অনেক চিপে। সো তাহলে আমরা অন্য জন্য বলতে পারি যে মাল্টিভিটামিন, ফিশ অয়েল, ভিটামিন ডি3 এগুলো ওনাকে কিনতে হবেই, কারণ এগুলো ওনার শরীরের চাহিদাটা উনি খাওয়া দিয়ে এটা পূরণ করতে পারবেন না। আর সাথে একটা ব্যালেন্স ডায়েট, যেখানে উনি ওনার ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো, অ্যাটলিস্ট প্রোটিন ইনটেক এবং বাকি জিনিসগুলো, কার্ব ইনটেক গুলো উনি মেনটেন করলেই মোটামুটি আমরা বলা যায় যে উনি একটা মিনিমাম বাজেটে চালিয়ে যেতে পারবেন। আমি একটা ছোট্ট করে একটা জিনিস এখানে বলতে চাই। দেখবেন যে অনেক মানুষ আছে যে ভিটামিন খায় না বাজেটের জন্য, বাট দেখবেন প্রি ওয়ার্কআউট খায়। Oh my God! ভরা এরকম মানুষ আমরা সবসময় দেখি। তারপর আরেকটা জিনিস দেখবেন যে আমরা তো ওনাকে এটা সাজেস্ট করছি না যে ভাই আপনি প্রি ওয়ার্কআউট নেন আর ভিটামিন গুলা নিয়েন না। আমরা বলছি যে ভিটামিনস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ডায়েট। আপনার এটা শরীরের চাহিদা, এটা আপনার ফুলফিল করতেই হবে, যেটা আপনি নর্মাল খাওয়া দিয়ে পূরণ করতে পারবেন না। এই জিনিসগুলো আপনি বেসিক জিনিস আপনার মাস্ট থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আহ, অনেকে মনে করে যে আমি তো খাবার খাচ্ছি, আমার ভিটামিন খাওয়ার দরকার কি? খাবার থেকে তো আমি ভিটামিন পেয়ে যাচ্ছি। বাট ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, খাবার আগে খাবেন, খাওয়ার পর এটা ডাইজেস্ট হবে, বডি এটা অ্যাবজর্ব করবে, দেন এখান থেকে ভিটামিন এক্সট্রাক্ট করবেও কিনা সন্দেহ আছে 100%, ঠিক না? এই যে আপনি খাচ্ছেন, বডিতে ঢুকতেছে, এই খাবারগুলারে প্রপার ভাবে কাজ করাইতে আপনার কি দরকার? আপনার ভিটামিন দরকার, ম্যাক্রোর কাজ করাইতে হলে মাইক্রো দরকার। এই মাইক্রো যদি আপনি ওই অপেক্ষায় থাকেন কখন আপনি খাবেন, কখন এটা বডি ডাইজেস্ট করবে, অ্যাবজর্ব করবে, তাহলে তো অনেক সময়ের ব্যাপার। তো আপনি যদি এক্সটার্নালি আপনি মানে ভিটামিন মিনারেলস অ্যাড না করেন, তাহলে আপনি কিন্তু এই যে খাওয়া দাওয়া গুলা খাচ্ছেন, এগুলো বডি কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারবে না। এখানে কিন্তু এটা বড় আচ্ছা, একটা বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে কি ওনার ওই যে গাট স্ট্রং করার জন্য কি কোনো কিছু অ্যাড করা ওটা দরকার না? ডিফারেন্ট টপিক, ওটা ডিফারেন্ট টপিক, আমরা ওইদিকে না যাই। গাট হেলথের জন্য? গাট হেলথের জন্য এটা ডিফারেন্ট জিনিস। গাট হেলথ, এখন অনেকের গাট হেলথ আছে প্রবলেম, অনেকের নাই। সো গাট হেলথের জন্য এটা ডিফারেন্ট, আলাদা টপিকে চলে যায়। আমরা আপাতত তার বাজেটের কি করা যায় এটাকে আমরা সমাধানটা দিয়ে দিই বেটার, কি ওয়ালিদ ভাই? জি ভাই। আচ্ছা, আমার এখানে ভাই একটা জিনিস মাথায় আসলো। এই ধরেন আমাদের ভিটামিন ডি3 এর ইম্পর্টেন্স নিয়ে আপনি কথা বললেন,
তারপরে জি আমাদের কিছুক্ষণ আগে আরেকটা কোয়েশ্চেন ছিল যে ন্যাচারালি টেস্টোস্টেরন কেমনে বাড়ানো যায়, এই টাইপের জি কথাবার্তা। তো টেস্টোস্টেরন বাড়ানোর জন্য একটা ভিটামিন D3 এর দরকার আছে, একটা ব্যালেন্স ডায়েটের দরকার আছে। সো ব্যালেন্স ডায়েট বলতে মানে ব্যালেন্স ফিশ ম্যাক্রোনিউট্রিয়েন্ট অয়েলের ডায়েট। দরকার আছে। হ্যাঁ, ফিশ অয়েলের দরকার আছে। তো আদার মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর কথায় আমরা নর্মালি প্রোটিন আর কার্বোহাইড্রেট কে যেই পরিমাণ প্রায়োরিটিটা দেই, ফ্যাট রে যে মানে জেনারেল পিপল ওই ফ্যাটটাকে ওই লেভেলের প্রায়োরিটিটা দেন। সো না, মানে সবাই মনে করে ব্যালেন্স ফ্যাট ডায়েট, খাইলে ফ্যাট হয়ে যাবে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। সো এই ব্যালেন্স ডায়েটে ফ্যাটের ইম্পর্টেন্সটা কতটুকু এটা আপনি একটু বলেন। ব্যালেন্স ডায়েটে কি আমাদের বডিতে হরমোন প্রোডাকশনের জন্য তো ফ্যাটের গুরুত্ব অনেক। এবং মানে আমরা একটু যদি ঠান্ডা মাথায় ভাবি, আমাদের মাথায় শুধু আসে কি প্রোটিন এন্ড কার্বস, কিন্তু হ্যাঁ ম্যাক্রোনিউট্রিয়েন্ট কিন্তু তিনটা: প্রোটিন, কার্বস এন্ড ফ্যাট। এই তিনটা মিলে আমাদের ওভারঅল মাসেল বিল্ডিং প্রসেস। এবং স্পেশালি প্রোটিন এবং ফ্যাট এই দুইটা কিন্তু আমাদের মাসেল বিল্ডিং এ হেল্প করে, ঠিক না? আবার দেখা যাইতেছে যে অনেক মানুষ কিন্তু দেখা যায় যে আহ, অনেক হাই প্রোটিন ডায়েট করতে পারে না। একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটিন হিট করার পর তার যদি সে এর থেকে বেশি প্রোটিন ইনটেক করে, তাহলে সে কিন্তু ব্লোট ফিল করে। এরকম অনেক মানুষ আছে। সেই ক্ষেত্রে আপনি যদি তার ক্যালোরিজ কিংবা তাকে যদি সাপোর্ট কিছু দিয়ে আপনি কাভার দিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি তার ডায়েটে ফ্যাট বাড়াই দিতে পারেন, এসেনশিয়াল ফ্যাট, হেলদি ফ্যাট বাড়াই দিতে পারেন। সো দ্যাট তার যে ক্যালোরি হিট করার যে ব্যাপারটা, সেটা কিন্তু ওই ফ্যাটটা দিয়ে পুরা হয়ে যায়। কারণ ইজিলি ফ্যাট হয়ে কিন্তু যায়। হ্যাঁ, ক্যালোরি ডেন্স। হ্যাঁ, ক্যালোরি ডেন্স। সো মানুষ মনে করে ফ্যাট খাইলে ফ্যাট হওয়া। অ্যাকচুয়ালি ফ্যাট খেলে ফ্যাট হওয়া না, আপনি দরকারের থেকে বেশি যখন ক্যালোরি নিবেন বডিতে, আপনার বডি বডি আপনার এক্স্যাক্টলি, ফ্যাট স্টোর করবেই। এখন আইদার আপনি ডাজন্ট ম্যাটার ওই কার্বোহাইড্রেট হোক, ক্যালোরিটা ফ্যাট হোক। কই হ্যাঁ, থেকে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট খালি প্রোটিন থেকেই বডি ফ্যাট স্টোর করাটা কঠিন। বাট সামটাইমস দেখা যায় যে মানে মানুষ মানে ফ্যাট নিয়ে চিন্তা করলে মানুষ পাগল হয়ে যায়, যে মনে মনে হয় যে ফ্যাট খাইলে মানে আজকে ফ্যাট খেলাম, আজকেই ফ্যাট হয়ে গেল। বাট আসলে যে ফ্যাট যে আমার কতটুকু এসেনশিয়াল আমার হরমোন প্রোডাকশনের জন্য, আমার টেস্টোস্টেরন বিল্ড আপ করার জন্য, ইভেন কি আমি বলবো যে মানুষের মুড ভালো থাকার জন্য কিন্তু ফ্যাট দরকার। ফ্যাটের দরকার। হ্যাঁ, হ্যাঁ, আপনি যারা বুঝতে পারছেন আমি কোন মুডের কথা বলছি। ওই সবার আগে বুঝে গেছে। নেক্সট। নেক্সট হচ্ছে যে এক ভাইয়া উনি 8 মাস ধরে খুবই হার্ড ট্রেনিং করছেন, ভালো রেজাল্টও পেয়েছেন, কিন্তু প্রবাবলি ফর সাম রিজন উনি 1.5 মান্থস ধরে জিম করতে পারেন নাই, যার কারণে ওনার মাসেল কিছুটা লস হয়েছে। আমি জানি না উনি এটা কিভাবে বুঝতে পেরেছেন যে ওনার 1.5 মাসে মাসেল লস হয়ে গেছে। তো উনি লিখছেন যে আগের মতো পাম্প নেই, এখন যদি আবারও ট্রেন করা শুরু করে তাহলে কি আগের মতো পাম্প পাবে, নাকি আস্তে আস্তে পাম্প আসবে, না মাসেল হবে? আমি আমি ঠিক বুঝতে পারছি না ওনার প্রশ্নটা কি। ওয়ালিদ ভাই, আপনি প্রশ্নের প্যাচটা বুঝছেন? মনে হচ্ছে যে শেষের উনি দিকে অনেক কনফিউজড। অনেক কনফিউজ উনি নিজেই। উনি ওনার পাম্প হুম। আসবে নাকি মাসেল আসবে, উনি কি জিজ্ঞেস করছে হ্যাঁ, এক্স্যাক্টলি বোঝা যাইতেছে না। আর 1.5 মাসে মাসেল কোথায় চলে গেছে, যেই মাসেল অনেকদিন ধরে বিল্ড হয়েছে। ফার্স্ট অফ অল, যখন আমরা কোনো মাসেলকে ট্রেন করি, ওই মাসেলটা মানে আমরা যখন ট্রেনিং করি, খাওয়া দাওয়া করি, আমাদের মাসেলের নাইট্রোজেন রিটেনশন হয়, যেটার কারণে আমাদের মাসেলে ফুলনেস থাকে। আমরা কার্বোহাইড্রেট খাই, যেটার কারণে আমাদের মাসেলে গ্লাইকোজেন রিটেনশন হয়। তো এগুলোর কারণে মাসেলটা যখন আমরা ট্রেনিং করি, মাসেলে একটা ফুল রাউন্ডনেস থাকে। যখন আমরা ট্রেনিং করাটা বন্ধ করে দিই, আস্তে 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 ওই মাসেলের ভিতরে যে এসেনশিয়াল ওয়াটার, নাইট্রোজেন সব আস্তে আস্তে ড্রপ করা শুরু করে। তো ওই পাম্পটা আর থাকে না। আমরা মনে করি কি আমাদের মাসেল মনে লস হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা ওইরকম না। আপনি ট্রেনিং গ্যাপ দেওয়ার পাশাপাশি আপনার ডায়েটেও গ্যাপ দিয়ে দিচ্ছেন। দ্যাটস ওয়াই আপনার বডি আর কোনো কিছু রিটেইন করতে পারতেছে না। আপনি যখন আবার খাওয়া দাওয়া শুরু করবেন ট্রেনিং এর পাশাপাশি, তখন আপনার বডি আস্তে আস্তে ওই জিনিসগুলো আবার ফিরে আনবে। এবং এটার জন্য হয়তো বা কারো 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ, কারো 1 মাস, কারো 2 মাসও লেগে যায়। ডিপেন্ড করে আপনার জেনেটিক রেসপন্স এবং এবং আপনার কতটুকু বডি মাসেল মানে হাইপার রেসপন্স করে ট্রেনিং এ, ওটার উপর ডিপেন্ড করে। এখন সবাই তো সেম না, সবাই ডিফারেন্ট। সো আপনি আবার ট্রাই করে দেখেন আপনার বডি কতটুকু সময় নেয়। বাট মেক শিওর আপনি আপনার ট্রেনিং এর পাশাপাশি আপনার নিউট্রিশন অন পয়েন্ট আছে আপনার। ওয়ালিদ ভাই, জি ভাই। মোটামুটি মানে আমার জিনিসটাকে আমি এক্সপ্লেন করতে পারলাম, নাকি আপনার কিছু অ্যাড করতে চান? উনি, হ্যাঁ উনি পাম্প নেই আগের মতো বুঝাইতে যেটা বুঝাইছে, হয়তো যে আপনি যেটা এক্সপ্লেন করলেন এটাই, যে মাসেলের ফুলনেস নাই, নিউট্রিয়েন্টস গুলা মাসেলের নাই, ওই জন্য উনি ফিল করতেছে বা বুঝতেছে আমার মাসেল লস হয়ে গেছে। কিন্তু মাসেল, আমি যতটুকু বুঝতেছি, মাসেল এত ইজিলি 1 মাস 1.5 মাস মানে মাসেল লস হওয়ার ব্যাপারটা মানুষ যেমন ইজি ভাবে,
ব্যাপারটা ওইরকম না। আর আপনি যদি আবার ব্যাক করেন, আপনার নিউট্রিয়েন্টস ঠিক থাকে, আপনার এক্সারসাইজ ঠিক থাকে, অবশ্যই এখানে মাসেল মেমোরির একটা রোল আছে। হোপফুলি পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আপনি এসে করতে পারবেন আগের জায়গায়। আবার দেখা যায় কি যে অনেকে 8 বছর ধরে উনি ব্যায়াম করে, ভালো কথা, বাট এরকম আমি অনেক মানুষ দেখছি যে ট্রেনিং করে, বাট তার ট্রেনিংটা কখনো ওই লেভেলে ছিল না যে লেভেলে তার, ধরেন আমাদের কিন্তু ছোট 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 মাসেল হয়। ধরেন কিছু মাসেল আপনার প্রাইমারি স্টেজে থাকলে হয়ে যায়, এরপর যখন আপনি মাসেলটা বড় করেন তখন এই মাসেলগুলো কিন্তু ছোট 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 একদম মাইক্রো অবস্থায় থাকে, যেগুলো আপনি আমরা যখন ট্রেনিং করি ডে বাই ডে, হাইপারট্রফি যেটা বলে, ওইটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। বাট ওইটাকে বড় বড় হওয়া এবং ম্যাচিওর হওয়ার জন্য কিন্তু সময় দেওয়া লাগে। অনেক সময় দেখা যায় বড় হয়েছে বাট ম্যাচিওর হয়নি। তো একটা সেম অ্যাজ একটা বাচ্চা যখন হয়, বাচ্চারা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, ওই কিন্তু ম্যাচিওর হওয়া পর্যন্ত কিন্তু আমাদের চোখে পড়ে না পুরোপুরি আর ক্যারেক্টারিস্টিক্স, ঠিক না? মাসেলও কিন্তু সেম। মাসেল যখন আপনি আস্তে আস্তে ট্রেনিং করবেন, মাসেলের সাইজ বড় হবে, ম্যাচিওর হবে, ডেনসিটি আসবে, তখন গিয়ে মাসেলটা চোখে পড়বে যে না, মনে হচ্ছে যে মাসেল হইছে। তো অনেকের দেখা যায় কি যে ওই লেভেলে সে ট্রেনিংও করেনি কখনো, ওই লেভেলে কখনো নিউট্রিশন প্ল্যানও সে ফলো করেনি। তো যাই তার মাসেল হয়েছে, ওইটা কখনো ম্যাচিওর হয়নি, পাকাপোক্ত হয়নি, স্ট্রং হয়নি। তো যখন সে ট্রেনিং ছেড়ে দিচ্ছে, ওই জিনিসগুলা বুম গায়েব হয়ে যেতেছে। তো সে মনে করেছে মাসেল আমার লস হয়ে গেছে। লস তো হয়ে গেছে। এরকমও কিন্তু কেসেস আছে। আমরা কি তাসিফ ভাই আমাদের সেই স্টার স্টার্টেড কোয়েশ্চেনে যেতে পারি? ইয়েস, এই কোশ্চেনটা আমি ওয়ালিদ ভাইয়ের জন্য সেভ করে রাখছিলাম। লেটস গো। বাই দ্য ওয়ে, এটা আচ্ছা, একটা হ্যাঁ, ডিসক্লেমার দিয়ে নেই। আমরা এখন এই যে কোশ্চেনের অ্যান্সারটা দিব, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস। কেউ এটাতে পার্সোনালিও নিবেন না এবং এটা কারো ট্রাইও করার দরকার নাই। আমাদের কাজ হচ্ছে আপনাদের সবাইকে এডুকেট করা, এই পুরো ফিটনেস ইন্ডাস্ট্রিকে এডুকেট করা, যেটা আমরা করে আসছি এবং করতে চাচ্ছি। লেটস গো। আচ্ছা, আমাদের একজন ইয়াং একজন ব্রাদার, ওনার বয়স হচ্ছে 24+। উনি ওনার হাইট দিয়েছেন হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি, ওজন হচ্ছে 71 কিলোগ্রাম। তো উনি স্টেরয়েড নিতে চাচ্ছেন। তো স্টেরয়েড নেওয়ার ক্ষেত্রে উনি এখন ওনার যে টার্গেটটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ওনার টার্গেট হচ্ছে, মানে লক্ষ্যটা হচ্ছে মাসল বাড়ানো। উনি আবার সেখানে ওয়েটও দিয়ে দিয়েছেন যে 95 কেজি+, মানে উনি 71 থেকে 95 কেজিতে আসতে চাচ্ছেন এবং সর্বোচ্চ উনি এটা 8 সপ্তাহ নিতে চাচ্ছেন। আপনি কি 8 এখন সপ্তাহে ওনার 71 প্রশ্ন, থেকে 95 যেতে চাইতেছেন? আই ডু নট নো, হয়তো উনি স্টেরয়েডটা 8 সপ্তাহ নিতে চাচ্ছেন, হয়তো বলতে চাচ্ছে। এবং উনি প্রশ্ন করছেন যে স্টেরয়েড নিলে যে টেস্টোস্টেরন হরমোন কাট হয়ে যায়, এটা আবার ন্যাচারালি ফিরে আসতে কেমন সময় লাগে। তো আমি আপনাদেরকে, আমি একটা তাসদিদ ভাইকে আমি বলবো যে প্রথমত উনি উনার এইজ অনুযায়ী উনি যেই টার্গেটটাতে যেতে চাচ্ছেন সেটা কতখানি স্বাস্থ্যসম্মত, ওয়েদার ইট ইজ ভেরি সেফ অর নট সেফ, এই বিষয়টা একটু আমি বলবো যে ভাইয়া আপনারা একটু এটা নিয়ে একটু ফোকাস করবেন। এবং এরপরে উনি যে প্রশ্নটা করেছেন যে স্টেরয়েড নিলে যে টেস্টোস্টেরন হরমোন কাট হয়ে যায়, এটা আবার ন্যাচারালি কি ফিরে ফিরে আসতে কেমন সময় লাগে, তারপরে ওই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে পারি। আর আমার সাথে একটা লাস্ট প্রশ্ন আছে যে এই স্টেরয়েড নেওয়ার পারফেক্ট এজ কোনটা? আচ্ছা, ফার্স্ট অফ অল, এই যে আমাদের 24 বছরের ভাইটি, এই ভাইটি কি উল্লেখ করেছে কোথাও যে সে কত বছর যাবত এক্সারসাইজ করে? না না, এমন কোনো কিছু উনি দেয়নি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বয়স 24, আপনি উল্লেখ করেন নাই যে আপনি কত বছর যাবত এক্সারসাইজ করেন। তো আপনি স্টেরয়েড কেন নিবেন? আপনি কি আপনার ট্রেনিং কখনো 100% ট্রাই করছেন? আপনি কি আপনার নিউট্রিশনে 100% ফোকাস করেছেন? আপনি কি আপনার সাপ্লিমেন্টেশনে 100% ফোকাস করেছেন? আপনার কি ঘুম ঠিক? আপনার সারাদিনের লাইফস্টাইল কি? আপনি কি অন্য কোনো ড্রাগের সাথে জড়িত? মাইন্ড করার কোনো কিছু না, আমি জাস্ট জিনিসগুলো ক্লিয়ার করতেছি এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ফ্যাক্টর গুলা যদি আমরা না জানি, তো মানে এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে, তো আমরা স্টেরয়েড কেন নিব, কি কারণে নিব? তারপরে একটা বড় প্রশ্ন থেকে যায়, আপনি কি প্রফেশনাল বডি বিল্ডার? পারপোজ যদি কি? এই জিনিসগুলা হ্যাঁ, আপনার পারপাস কি? এখন অনেকে দেখা যায় যে প্রফেশনাল বডি বিল্ডিং করে না, বাট সে কিছু হয়তো বা নিতে চায়, বাট ওইটাও হাই মেনটেনেন্সের একটা ব্যাপার আছে, সবকিছু ব্যাপার আছে। সো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে মানে 24 এই যে
সে ফ্যাট লস করবে, সে একটা ভালো ডায়েট প্ল্যান ফলো করবে, ট্রেনিং করবে, ঘুমাবে ঠিক মতন, কাজকাম করবে, তার বডি স্লোলি সে একটা জায়গায় চলে যাবে, তার ডেভেলপ হবে। হ্যাঁ, হ্যাঁ ডেভেলপ হবে। বাট ওয়াই স্টেরয়েড? এটা আমার উনি ভাই এখানে ফ্যাট লস না, উনি এখানে বলছে যে উনি 71 থেকে ওনার টার্গেট হচ্ছে মাসেল ইনক্রিজ করে 95 এ যাওয়া। কিন্তু উনি কতদিনে? এখানে 8 ওনার সপ্তাহে? 8 সপ্তাহ উনি সাইকেল করবে, 8 সপ্তাহ উনি 71 থেকে 95 এ 8 সপ্তাহ যাইতে সাইকেলে চাইছে। কি এরকম সম্ভব? 71 কেজি থেকে ফার্স্ট অফ 95 অল কেজি যাওয়া ফার্স্ট সম্ভব? অফ অল ফার্স্ট অফ অল পৃথিবীর কেউই 8 সপ্তাহের জন্য স্টেরয়েড নেয় না। একবার যে নেয় সে সবসময় নেয়, এটা বাস্তবতা। কারণ আপনি যখন একবার কোনো কিছু কোনো কোনো কি বলে এটারে, এটার রাইট ওয়ার্ডটা কি হতে পারে, যে আপনি ধরেন কোনো কোনো কিছু সুপিরিয়র লেভেলে একবার ইউজ করে ফেললে তখন কিন্তু আপনার আর আর নর্মাল কোনো কিছু ভালো লাগবে না। লাইক ধরেন আপনি আগে থাকতেন একটা নর্মাল এক রুমের ফ্ল্যাটে, ওখান থেকে আপনি শিফট করলেন ধরেন গুলশান বনানীর কোনো বড় একটা ফ্ল্যাটে। তো ওইখানে থাকার পর আপনার যখন আবার এই পুরানা আগের ওই এক রুমের ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হবে, আপনি ওখানে থাকতে পারবেন না, কারণ আপনার ওই লাক্সারি লাইফে থাকার অভ্যাস হয়ে গেছে। সেম আপনার বডি যখন একবার স্টেরয়েড নিয়ে নিবে, তখন যখন আপনি আবার ওটা ছেড়ে দিবেন, আপনি যে নর্মাল অবস্থায় ফিরে যাবেন, ওই নর্মাল আপনার কাছে নর্মাল লাগবে না, মনে হবে অ্যাব নর্মাল, আমি মনে হয় নাই, আমি শেষ। ব্যাপারটা আসলে এরকম। হ্যাঁ, সো কোনো কিছু নেওয়ার আগে আগে চিন্তা করবেন যে আমার এটা নেওয়ার অ্যাবিলিটি কেমন আছে, আমার লাইফস্টাইল কেমন, আমার আদৌ এটা দরকার আছে কিনা। দেখেন, আপনি 74 থেকে 92 কেজিটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি আপনার ট্রেনিং এর বয়স কত। আপনি যদি নতুন হন, বিগিনার হন, তাহলে তো আপনি যদি নেক্সট 4-5 বছর ভালো মতন ট্রেনিং করেন, খাওয়া দাওয়া করেন, আপনার বডি এমনি অ্যানাবলিজম এমনি হিট করবে, ঠিক না? তো আপনার দরকার কি আপনার জুসে? ওই জায়গায় আপনার যাওয়ার দরকারটা কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর আমি একটা জিনিস এখন খেয়াল করি যে আগে যখন ব্যাক ইন ডেজ প্রথম আমরা সাপ্লিমেন্ট আসলো আমাদের বাংলাদেশে, তখন সাপ্লিমেন্ট মানে অনেক কিছু। হ্যাঁ, খাওয়ার খবর নাই। আমি এরকম অনেক মানুষ দেখছি খাওয়া দাওয়া দিনে 1-2 মিলের বেশি খায় না, সে দি খুঁজে ওয়ে প্রোটিন, যখন যে সেলটেক নাইট্রোটেক আসলো, সব পাগল হয়ে গেছে সেলটেক নাইট্রোটেক খাওয়ার জন্য, বাট খাওয়া দাওয়ার খবর নেই। এখন দেখতেছি যে সাপ্লিমেন্ট হয়ে গেছে ওই যে হরলিক্স এর মতন, এখন সবাই কথায় কথায় খালি কয় স্টেরয়েড নিবো, স্টেরয়েড নেওয়ার বয়স কত কি কত। ভাই আগে তোমার ট্রেনিং ঠিক মতন করো, তোমার খাওয়া দাওয়া ঠিক করো, দেন না স্টেরয়েড। কি অলিদ ভাই? জি ভাই, আপনার ট্রেনিং এর 8 বেস কেমন, আপনার খাবার দাবার, আপনি সবকিছু, আপনার ঘুমের স্কেজুল, তারপরে যদি আপনার পারপোজ থাকে, আপনি আপনার ন্যাচারাল পটেনশিয়ালটা হিট করতে পারছেন, আপনার পারপোজ থাকে যে আমি প্রফেশনাল বডি বিল্ডার হবো, আপনি অ্যাকচুয়ালি একটা কোচের আন্ডারে করতেছেন, কিন্তু আপনি আপনি আপনার বয়সের উপর বেস করে কোনো কিছু বলা যায় না। আপনার ওরকম এক্সপিরিয়েন্স নাই, আপনার একটা নিউট্রিশনাল প্ল্যান ফলো করার মতো অ্যাবিলিটি নাই। এই জিনিসগুলা মানে না করে আপনার একটা ওয়েট বলে দেওয়া যে এই ওয়েট থেকে, মানে স্টেরয়েড মেইনলি কোনো কুইক ফিক্স না, এটাই তো একটা কথা। মানুষ মনে করে যে এটা একটা কুইক ফিক্স, যে আমি অনেক অনেক কোয়েশ্চেন এরকম পাবেন যে আমি ওভারওয়েট, আমি স্টেরয়েড নিতে চাচ্ছি। আপনার ফ্যাট বার্ন করার জন্য, ওয়েট লস করার জন্য স্টেরয়েডের দরকার নাই। আর হচ্ছে স্টেরয়েড আপনার কোনো কুইক ফিক্স না, আমি 8 সপ্তাহ 12 সপ্তাহ নিলাম আমার হয়ে গেল। ব্যাপারগুলো এরকম না। এর আশেপাশে আগের যে জিনিসগুলো আছে এগুলো আপনার কতটুকু স্টেবল আছে, আপনার কতটুকু এক্সপেরিয়েন্স, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো এখন মেইনলি বাংলাদেশে এখন সবাই, স্টেরয়েডটা একটা হট টপিক। আগে যেমন মানুষ প্রোটিন মনে যে একটা সময় ছিল যখন মানুষ এই যে প্রোটিন ডিব্বা করতো, যে এটা খাওয়া হইলে, এটা নিলে, হ্যাঁ ডিব্বার বডি নাম দেওয়া হইতো, যে ডিব্বা খাইলে আমারও হবে। তো এখন ব্যাপারগুলো স্টেরয়েড হয়ে গেছে, যে স্টেরয়েড নিলে আমরা করতে পারবো, কিন্তু এগুলা নিয়ে অনেক মিসকনসেপশন, এগুলোর পিছনে। এই জন্যই মানুষ, মানে ইয়াং সবাই এখন এটার প্রতি, আমি এরকম অনেক কোয়েশ্চেন পাওয়া যায় যে ভাই 23 বছর আমি 6 মাস ধরে ব্যায়াম করতেছি বা 1 বছর ধরে ব্যায়াম করতেছি, আমি ফ্যাট লস করতে চাই, আমি কি কি ইউজ করলে ভালো হয়। এই ভাই আরেকটা জিনিস হচ্ছে কি যে স্টেরয়েডের বেসিক্যালি কাজ কি? স্টেরয়েডের কাজ হচ্ছে আপনার আমাদের মাসেলের প্রোটিন সিনথেসিস বাড়ায় দেওয়া। দ্যাট মিনস যদি আমি বাংলা ভাষায় সহজে বলি যে প্রোটিন অ্যাবজর্পশন রেট, মানে মাসেলের ভিতরে প্রোটিন অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়ায় দেয়, নাইট্রোজেন রিটেন করার ক্ষমতা বাড়ায় দেয়। রাইট ওয়ালিদ ভাই? জি ভাই, এটা কোনোভাবে আপনার ফ্যাট লস বা এরকম কিছু না। এখন কোন বান্দা যদি প্রোটিনই খায় না ঠিক মতন, তো ওর মাসেল কি হ্যাঁ, রিটেন করবো, কি অ্যাবজর্ব করবো? ও তো না, খাইতেছি না আরে ঠিক মতন। এইভাবে 8 উইকসে 24 কেজি, মানে উইকে 3 কেজি করে মাসেল গেইন। মাসেল গেইনিং অনেক স্লো প্রসেস ভাই, মানে সব 8 উইকসে স্টেরয়েড যদি 24 গোলায় কেজি খাওয়াই দেন লাভ হবে না। লাভ নাই। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল মাসেল বিল্ডিং অনেক স্লো প্রসেস। 8 সপ্তাহ তো আরেকটা দূরে থাক ভাই,
আরেকটা জিনিস হচ্ছে যে মানে স্টেরয়েড আগে বুঝতে হবে যে স্টেরয়েড কার কাজ করে, যার অলরেডি গুড অ্যামাউন্ট অফ মাসেল ম্যাস আছে, মাসেল হুম। ম্যাচিওর আছে, তার বডিতে ভালো কাজ করবে। মানে ইন সামারি ওনার জন্য তো এটা হবে যে ওনার ন্যাচারালি আগে মানে সবকিছু ওয়ার্কআউট, ওনার ডায়েট ঠিক করে সবকিছু একটা ডিসিপ্লিন লাইফে এসে ওনার বডিটাকে আগে ওই পর্যায়ে নিতে হবে তো, ঠিক না আমি তো তারে বিষয়টা? বলবো যে আপনি স্টেরয়েড নিয়ে নি না ভাই, আপনি নিবেন কেন ভাই, এই রিস্কে কেন যাবেন যদি আপনার রিস্ক থেকে কোনো বেনিফিটই না আসে। আপনি বডি বানাতে চান, বডি বানানোর জন্য যে আমি যে বললাম যে স্টেরয়েডের কাজ কি, আপনার মাসেলে প্রোটিন রিটেনশন বাড়ায় দেওয়া, প্রোটিন সিনথেসিস বাড়ায় দেওয়া, রাইট? সো আপনি যদি প্রোটিন নাই খান, আপনার বডিতে যদি এনাফ মাসেল না থাকে, তাহলে আপনি মানে স্টেরয়েড নিয়ে করবেনটা কি? আগে আপনি এটা মাসেল ইউটিলাইজ বানান। করবেন কেমনে? হ্যাঁ, হ্যাঁ, আপনি মাসেল বানান। অনেকে দেখা যাইতেছে যে অনেকে মানে অনেক ছেলে পেলের দেখছি সে স্টেরয়েড নিয়ে যে জায়গায় যায়, আরেকটা ছেলে ন্যাচারালি ওই ওর চেয়ে ভালো জায়গায় চলে যায়। হ্যাঁ, অনেক কিন্তু আছে ওই ভাই, যে এমন অনেক এরকম আছে। অনেক আছে, হ্যাঁ। আবার অনেকে দেখা যাইতেছে যে মানে অনেকে অল্প ডোজে অনেক ভালো রেজাল্ট পাইতেছে। ওইটা হুম। আরেকটা ছেলে দেখা গেছে যে শালায় মনে হয় অনেক ডোজ নেয়, অনেক হাই ডোজ নেয়, বাট ওই লোকের জেনেটিক কি তুমি জানো? ওই লোকের জেনেটিক পটেনশিয়াল কি? ওই লোক তো জেনেটিক্যালি সুপিরিয়ার, ওর বডিতে সবকিছু রিসেপ্টর অনেক হাই, ও যা নিচ্ছে ওর বডি তোমার থেকে 5 গুণ রেসপন্স করছে, কারণ ওর বডি ও হাইপার রেসপন্ড, ঠিক না? ওর বডি হাইপার রেসপন্ড করতে সবকিছুতে। তো এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। আমরা খালি মানুষের এখন মানে এই ইন্টারনেটের যুগে আমরা খালি একজন করে দেখি আর মনে করি যে ওরে বাবা রে বাবা, এই মনে হয় অনেক ডোজ নিতেছে, এই মনে হয় যারা দেখি ওই কয় স্টেরয়েড নিতেছে, যারা দেখি ওই কয় স্টেরয়েড নিতেছে, সেটাও উনি সেখানে দেখতেছে হয়তো, না। হ্যাঁ হয়তো উনি কারেক্ট অ্যাডভাইসটা পাচ্ছেন না, হয়তো কারেক্ট অ্যাডভাইসটা হয়তো কারেক্ট পাচ্ছেন না। শুনেন, কারেক্ট অ্যাডভাইস এখন কেউ নিতে চায় না। এই যে আমরা এই যে ভালো জ্ঞানটা দিতেছি, এটাই মনে করেন এটাকে পজ করে সরাই দিবে, বলবো দূর, স্টেরয়েড নিতে হবে। এই লোকরা কি জানে, ওনারা কি জানে, ওনারা তো নিজেরাই বাট নিয়ে আশা হয়তো। করব যাতে আমাদের পডকাস্টে আমাদের যে কথাগুলো হয় এগুলা নিয়ে যদি অ্যাটলিস্ট 4 থেকে 5 জনের মাথায়ও যদি জিনিসগুলো ঢুকে, অ্যাটলিস্ট আমাদের এই পডকাস্টের ইয়েটা সার্থক হবে। আসলে ব্যাপারটা হয়েছে কি যে মানুষ আরেকটা লোক যে হার্ডওয়ার্ক করতেছে, কষ্ট করতেছে, এটা দেখে না। ইভেন যে স্টেরয়েড ধরেন কোন প্রফেশনাল বডি বিল্ডার যে নিচ্ছে, সে যে কোন লেভেলে হার্ডওয়ার্ক করতেছে এটা একমাত্র যে নেয় যে করে সেই জানে। ওই নর্মাল মানুষগুলো ওটা জানে না। মানুষ খালি দেখে যে এই বডি বানায় ফেলাইছে, ওই বডি বানায় ফেলাইছে, ওটার পিছনে যে হার্ডওয়ার্ক আছে এটা কিন্তু কেউ দেখে না। পজিটিভ ইনফরমেশনটা কেউ নিতে চায় না, সবাই চিন্তা করে শর্টকাট কি, খালি খুঁজে শর্টকাট। শর্টকাট তো নাই এখানে, ঠিক না? শর্টকাট কিছুই নেই। সো এই আমি 5 সপ্তাহে 24 কেজি যদি বাড়ানো যাইতো কি মজা লাগতো না ভাই? 2 মাস গেলাম জিমে অফ। তো আমি এখনকার যে জেনারেশন আছে তার জন্য একটাই কথা বলতে চাই যে ভাই আপনারা আগে মানে যে কোনো জিনিসটাকে বেসটা ধরেন, বেসিক ঠিক করেন। আগে তো আপনার ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়তে হবে, এরপর না আসে না আপনি এমবিএ, এমএ পাস, ভার্সিটি কলেজ যাবেন। আপনি যদি আগেই লাভ দেবেন, জন্ম হইলেন বড় হইলেন 5 বছর বয়সে ডাইরেক্ট আপনার ভার্সিটি নিয়ে ভর্তি করে দিচ্ছে, তাহলে তো আপনি শেষ, পাগল হয়ে যাবেন। ব্যাপার হচ্ছে এরকম। বেসিক ঠিক করেন, নিউট্রিশন আপনার সব বেস ঠিক করেন, আপনার ন্যাচারাল পটেনশিয়ালটা হিট করেন, তারপর যদি আপনার পারপোজ থাকে। জেনারেল পিপল যারা প্রফেশনাল বডি বিল্ডার হইতে চায় না, কম্পিটিটিভ ক্যারিয়ারে যাইতে চাইতেছেন না, তাদের মানে হোপফুলি ওই স্টেরয়েডে নেওয়ারই দরকার নেই। ন্যাচারাল সবার পটেনশিয়াল কাছে, আপনার যতটুকু আছে ওইটাই হ্যাঁ আপনি অনেক ভালো একটা ফিজিক অ্যাটেইন করতে পারবেন। সো নর্মালি তো সবার কাছে সবাই ওই আর প্রফেশনাল। জি ভাই। আমি যখন ক্র্যাশ আমার কোর্সটাই ক্র্যাশ কোর্সটাই সবার কাছে বেশি ভালো লাগে হ্যাঁ, আর কি। ভালো লাগে, অল্প মানে সময় দরকার। শোনেন স্লো প্রসেসটা শুভ ভাই, খুবই ফ্যাট লসের থেকে কিন্তু ওয়েট লস শুনতে সেক্সি লাগে মানুষের কাছে, বুঝছেন? তো এই ব্যাপারটা এখন হ্যাঁ এরকমই হয়ে গেছে। আমি right. যখন ফার্স্ট টাইম আমার কোচের কাছে সাইন আপ করি, ডেভ পোলাম্বোর কাছে, তখন কিন্তু উনি আমাকে প্রথম যে প্রশ্নগুলা করে তার মধ্যে নাম্বার 1 ছিল তোমার ডায়েটটা কি, এটাকে সেন্ড করো। তারপরে বলছে ট্রেনিং প্ল্যান কি, লাস্ট 6 মান্থে কি ট্রেনিং করছো এটা সেন্ড করো। ওগুলা সেন্ড করতে উনি আমার জিজ্ঞাসই করেনি তুমি গিয়ার কি নিছো। উনি গিয়ারের কথা জিজ্ঞেস না করে আমার বলছে ব্লাড ওয়ার্কটা সেন্ড করো। ব্লাড ওয়ার্ক দেখছে, তারপর জিজ্ঞেস তুমি কি কি নিছো। না অ্যাকচুয়ালি একজনের একটা মানে তার মানে আমরা ফ্যাট এখান লস, থেকে কি বুঝলাম? ইম্পর্টেন্স কোনটার বেশি ডেফিনেটলি। আপনার? মানে এত বড় একজন কোচ, আমি কম্পিট করি, আমি কম্পিট করব, উনি আমাকে আগে জিজ্ঞেস করছে, তোমার ডায়েটটা কি, লাস্ট 3 মান্থে কি কি করছো সেন্ড করো। তারপরে বলছে লাস্ট 6 মান্থে কি কি ট্রেনিং করছো সেন্ড করো। তারপরে বলছে কারেন্ট ব্লাড ওয়ার্ক 6 মাস আগের আর 3 মাস আগের ব্লাড ওয়ার্ক সেন্ড করো। এটার পরে আমার জিজ্ঞেস করছে যে তুমি আসলা বারুদ কি কি নিছো এটা একটু বলো। আর তো এইরকম যারা এখন এই এই যে স্টেরয়েডের কোশ্চেন জিজ্ঞেস করতেছে, এমন অনেকে তো অলরেডি করতেছে।
21-22 এই বয়সের থেকে বড় ফ্যাক্ট হইতেছে যাদের কোনো বেস নাই, ট্রেনিং বেস নাই, নিউট্রিশন নিয়ে কোনো আইডিয়া নাই। ওদের আপনি জিজ্ঞেস করেন কি কি ইউজ করতেছে, ওরা দেখবেন অনেক কিছু ইউজ করতেছে, কিন্তু ব্লাড ওয়ার্ক জিনিসটা কি এটা ওরা জানে না। আমি তো তো এটা অনেকবার অনেকজনকে বলছি যে ধরেন আপনি কেউ যদি বলেন যে একটা 5,000 টাকা অ্যামাউন্টে একটা ব্লাড ওয়ার্ক করে আসো, ভাই বেতন পাই নাই ভাই, ক্লায়েন্ট টাকা দেয় নাই ভাই। এখন যদি আপনি বলেন যে ভাই তুমি অরেঞ্জ জুসের সঙ্গে অ্যাপেল জুস মিলাই নিয়ে আসো, দেখবেন টাকা ভূতে জোগাড় করে দিব, নিয়ে এসে পড়ছে কিনা। এটাই তো থেকে মানুষের এখন মেন্টালিটি। সো আমরা এখন এসব মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করি, আমাদের ভালো মন্দ আমরা সবাই বুঝি, আমরা সবাই অ্যাডাল্ট। সো আমাদের কাজ কাজ তো অ্যাডভাইস দেওয়া। এখন আপনি আমাদের অ্যাডভাইসটা কতটুকু পজিটিভ ভাবে নিবেন, ইটস আপ টু ইউ। কি বলেন ওয়ালিদ ভাই? জি ভাই, এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন অ্যান্সার পডকাস্ট। আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেক শনিবার কিউএনএ আপনাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের খুব ভালো ভালো কোশ্চেন আসছে এবং নেক্সট টাইম আমরা ট্রাই করব, মানে আপনারা ট্রাই করেন আরো ভালো ভালো কোশ্চেন আমাদেরকে করার, এবং আমরা ট্রাই করব আপনাদেরকে ভালো ভালো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। সো থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস ওয়ালিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি থ্যাংক তো ইউ এখন ভাই, থেকে থ্যাংক পার্মানেন্ট, ইউ সবাই, এটা তো ইনশাআল্লাহ ভাই, আপনারই শো, আপনার এখন থেকে থাকতেই হবে আমাদের সাথে, আপনি অবশ্যই। সবসময় থাকবেন। ইনশাআল্লাহ। এবং শুভ ভাই তো মাঝখানে রাগ করছিল, আসে নাই আমাদের এখানে অনেকদিন, শুভ ভাইয়ের জন্য এটা ঝিলা ছিল এতদিন। আরে ভাই কি অসুস্থ তো গেলাম একটা, মানে বাজে একটা উইক গেছে পুরো। যাক শুভ ভাই, আপনি ভালো হন, সুস্থ থাকেন। গাও ভাই আপনিও ভালো হ্যাঁ মতো ভাই, মানুষের লেগস মারান, এই দোয়াই করি। অবশ্যই। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস, টেক কেয়ার, বাই বাই।